খবরদার খবরদার না, ডাকিনী বিলায় যাবেন না। যিনি একবার গিয়েছিলেন, অতি কষ্টে ফিরে এসে তিনি তার যে অভিজ্ঞতার কাহিনী বলেছেন, তা যেমনি শিউরে ওঠার মতো তেমনি অবিশ্বাস্য ও ভয়ঙ্কর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাগও বাড়তে থাকলো। আশ্চর্য লোক বটে এই হরিনারায়ণ। নেমন্তন্ন করে যে গা ঢাকা দিয়ে থাকতে পারে, এ আবার কেমন ধরা নিয়ম? কি দরকার ছিল বাপু আমাকে এই পাণ্ডব বর্জিত দেশে ডেকে আনবার? হাত ঘড়িতে দেখি 2টো বেজে গেছে, অথচ এখনো হরিবাবুর পাত্তা নেই। বসে বসে কেবল মাছি তাড়ানো ছাড়া করার কিছু ছিল না। একটা মাছি ক্রমাগত জ্বালাতন করে চলছিল, কখনো নাকে কখনো কানে ঘুরে ফিরে এসে বসছিল। আমি যতবারই তাড়াই ততবারই সে ফিরে আসে। অসহিষ্ণু হয়ে উঠছিলাম, কিন্তু কোনো উপায় ছিল না। আর উপায় ছিল না বলেই বসে বসে হরিনারায়ণের আর তার সঙ্গে সঙ্গে ওই হতভাগা মাছিটার বাপ্পান্ত করছিলাম। মনের অবস্থা তখন এমন অবস্থায় পৌঁছেছিল যে সেই মুহূর্তে হরিনারায়ণকে হাতের কাছে পেলে খুন করতেও দ্বিধা করতাম না। বেলা গড়িয়ে তখন বিকেল হয়ে গেছে, মেজাজটাও তখন অনেকটা শান্ত হয়ে এসেছে। হঠাৎ মনে হলো আমি ভুল করিনি তো। সঙ্গে সঙ্গে ব্যাগটা খুলে চিঠিটা বার করলাম। না, ভুল হয়নি মোটেই। স্বয়ং হরিনারায়ণের লেখা, বেশ স্পষ্টাক্ষরে লেখা রয়েছে আমাকে রিসিভ করার জন্য সে স্টেশনে হাজির থাকবে। এই যে কি দুর্ভোগ, একমাত্র ভুক্তভোগী ছাড়া অনুমান করা দুঃসাধ্য ব্যাপার। স্টেশনটির নাম ভুতুড়িয়া। এখনো পুরোপুরি স্টেশনের মর্যাদা পায়নি। সারাদিনে 2খানা মাত্র গাড়ি যাতায়াত করে। একখানা সকালবেলাই চলে গেছে, আর একখানা মানে শেষ ট্রেনটি সন্ধ্যার সময়ে আসবে। সুতরাং সারাটা দিন ইচ্ছে না থাকলেও অপেক্ষা করা ছাড়া আর উপায় ছিল না। স্টেশনটিতে ট্রেন থামলেও 2টি কি 1টির বেশি যাত্রী ওঠানামা করে না। স্টেশন মাস্টার সারাদিনটা কোনো ক্রমে কাটিয়ে শেষ ট্রেনে চেপে চলে যান, আবার পরের দিন সকালের ট্রেনে এসে হাজির হন ভুতুড়িয়াতে। স্টেশনের গায়ে একটা প্রকাণ্ড বটগাছের তলায় ছিলাম বসে। এমন সময় স্টেশন মাস্টারকে আমার দিকে আসতে দেখে উঠে দাঁড়ালাম। কোথায় যাবেন? সেই সকাল থেকেই তো রয়েছেন দেখছি। আমি একটু দুশ্চিন্তায় পড়েছি মাস্টারমশাই। আমারই এক বন্ধুর আসবার কথা আছে, কিন্তু কেন যে এলো না বুঝতে পারছি না। আপনি কি আপনার বন্ধুর বাড়ি চেনেন? না মশাই, জীবনে এই প্রথম এখানে আসছি। তাহলে তো বেশ দুশ্চিন্তার কথা মশাই। সে কথা আর বলতে। বন্ধুত্ব করে আচ্ছা বিপদে পড়েছি বাবা, আর নয়। দেখুন, এসব নতুন জায়গা, এখানে রাত্রে কেউ থাকে না। এমনকি এই স্টেশনের 4-5 মাইলের মধ্যে কোনো গ্রাম বা লোকবসতি নেই। সুতরাং শেষ ট্রেনটা এলে চেপে বসবেন, বুঝলেন? আপনার বন্ধুর নামটা কি জানতে পারি? নিশ্চয়ই, হরিনারায়ণ মুখুজ্জে। স্টেশন থেকে মাইল 2 হবে। বাড়িখানে নাকি বিরাট এক প্রাসাদের মতো। কথাটা শুনেই স্টেশন মাস্টার কেমন যেন থমকে গেলেন। ভদ্রলোক অবাক দৃষ্টি মেলে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, সে কি, ও বাড়িতে কেউ থাকে বলে তো শুনিনি। বিশ্বাস হচ্ছে না আপনার? আমি ব্যাগ থেকে হরিনারায়ণের চিঠিখানা বার করে স্টেশন মাস্টারের হাতে দিলাম। তিনি চিঠিখানা ভালো করে দেখে শুনে আমার হাতে ফেরত দিয়ে বললেন, কি জানি মশাই, আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, যাই হোক, আপনি যদি আমার কথা শোনেন তবে আমি বলবো যে দয়া করে শেষ ট্রেনটা ছাড়বেন না। আমার মন ভালো বলছে না। স্টেশন মাস্টার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ত্রস্ত পদে স্টেশনের দিকে রওনা দিলেন। আমি তার ভাব চাঞ্চল্য দেখে একটু ঘাবড়ে গেলাম। মনে হলো এর মধ্যে যেন এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে, কিন্তু সেই রহস্যটুকু যেন ইচ্ছে করেই তিনি গোপন করে গেলেন। নমস্কার প্রিয় রেনবো মিডিয়ার শ্রোতা বন্ধুরা, আজকে একটু স্বাদ বদল।
অনেকদিন ধরে আপনাদের রহস্য তদন্তমূলক গল্প শুনিয়েছি, কিন্তু আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অলৌকিক ভৌতিক রহস্য উপন্যাস, ডাকিনী ভিলা। গল্পটি লিখেছেন উপেন বান্না। ভৌতিক পরিবেশটাকে উপলব্ধি করতে চাইলে হেডফোন কানে লাগিয়ে শুনুন, সম্ভব হলে একলা খোলা ছাদে চলে যান। আর আমাদের চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর না হলে গল্প শোনার পর যদি আপনার একটু গা ছমছম করে তখন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প, ডাকিনী ভিলা। ট্রেনটি যথাসময়ে ভুতুড়িয়া স্টেশনে এসে থামল। একজন যাত্রীকেও নামতে দেখা গেল না। অন্ধকারও তখন বেশ আসর জাঁকিয়ে চারদিকে পরিব্যাপ্ত হয়ে পড়েছে। একটানা ঝিঝি পোকার ডাক কানে এসে বাজছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখানে আর 1 সেকেন্ডও সময় থাকতে রাজি নই। আমি এগিয়ে চললাম ট্রেনের দিকে। স্টেশন মাস্টার ইতিমধ্যেই তার অফিস ঘরে তালা লাগিয়ে গাড়িতে গিয়ে উঠে পড়েছেন। আমাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, উঠে পড়ুন, উঠে পড়ুন। গাড়িতে উঠতে যাব, ঠিক সেই মুহূর্তে কোথা থেকে হরিনারায়ণ এসে হাজির হলো। আরে কি, তুমি চলে যাচ্ছ? যাব না তো কি, তোমার মতো একজন কর্তব্যহীন লোকের জন্য অপেক্ষা করব? কথাগুলো খুব জোরের সঙ্গেই বললাম। আমাকে আর লজ্জা দিও না ভাই, তোমাকে ঠিক সময়ে রিসিভ করতে পারিনি বলে আমি খুবই লজ্জিত। কিন্তু কি করব বলো, গরুর গাড়ি করে আসছিলাম, হঠাৎ খানায় পড়ে গাড়িটা উল্টে গেল। এইসব ঝামেলা মেটাতে গিয়ে সন্দেহ হয়ে এলো। বরাত ভালো যে ঠিক সময়েই উপস্থিত হতে পেরেছি, না হলে তো আর তোমার দেখা পেতাম না। হরিনারায়ণের কথায় যেন জাদু ছিল, সব ভুলে গেলাম। সত্যিই তো, বেচারি বিপদে না পড়লে ঠিক সময়েই আসতো। ট্রেনের হুইসেলের শব্দে চমকে উঠলাম। গাড়িখানা তখন চলতে শুরু করেছে। স্টেশন মাস্টার তখনও তাকিয়ে রয়েছেন আমার দিকে। যতক্ষণ দেখা যায় ট্রেনটির দিকে চোখ মেলে দেখতে লাগলাম। যেই মুহূর্তে ট্রেনটি দৃষ্টিসীমানার বাইরে চলে গেল, আমি যেন কেমন একটা অস্বস্তি অনুভব করলাম মনে মনে। নির্জন ভুতুড়িয়া স্টেশনটিতে তখন আমি আর হরিনারায়ণ ছাড়া অন্য কোনো মানুষ ছিল না। কয়েক মিনিটের মধ্যেই অন্ধকার এসে গ্রাস করল সমগ্র অঞ্চলটিকে। এক বিন্দু আলোর চিহ্ন কোনো খান থেকে দেখা যাচ্ছিল না। কেবলমাত্র কয়েকটি জোনাকি পোকা সামনের সেই বটগাছটার ওপর মাঝে মাঝে তাদের আলো বিকিরণ করে আলোর অস্তিত্বটুকু জানিয়ে দিচ্ছিল। নিজেকে বড্ড অসহায় বোধ হলো। হরিনারায়ণের বাড়ি যে এমন এক অদ্ভুত পরিবেশের মধ্যে, এই রকম ধারণা আগে করতে পারিনি। নিশ্চল অবস্থায় স্টেশনের ওপর দাঁড়িয়ে ভাবছিলাম বর্তমান পরিস্থিতির কথা। হরিনারায়ণ কথা না বলে চুপচাপ দাঁড়িয়েছিল। অকস্মাৎ একযোগে কয়েকটি ক্ষুধার্ত শেয়ালের ডাক ভেসে এলো, আর তারই সঙ্গে মনে হলো একটি সদ্যজাত মানব শিশু যেন কেঁদে উঠল তারও স্বরে। একটু চমকে উঠেছিলাম, কিন্তু পরক্ষণেই ফিরিয়ে আনলাম নিজের সাহস। দেশ গ্রামে এমন ঘটনা এতে নতুন কিছু নয়, এর ব্যাখ্যা সকলেরই জানা আছে। কিন্তু তবু মনের কোণে যেন কিসের একটা ইঙ্গিত ভেসে বেড়াচ্ছিল। হয়তো সবকিছুই ঠিক, হয়তো বা কিছুই ঠিক নয়। মুদ্রা কথা, এই অবস্থায় মোটেই ভালো লাগছিল না আমার। এই নির্জন জনমানব শূন্য একটা জায়গায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা বেশ শক্ত ব্যাপার। অথচ এখন এমনি অবস্থা যে ইচ্ছে থাকলেও ফেরার কোনো রাস্তা ছিল না। শেষ ট্রেনটি চোখের সামনে দিয়েই ছেড়ে চলে গেছে। আমি হরিনারায়ণকে শুধলাম, কি হে হরি, আমরা কি এখানে দাঁড়িয়েই থাকবো? হরি একটু হাসলো। অবশ্য হাসলো না কাশলো অন্ধকারে ঠিক বোঝা গেল না। হরির হাসির শব্দ বাতাসে ভর করে চতুর্দিকে ছড়িয়ে পড়ল, আর ঠিক সেই মুহূর্তেই অনেকগুলো শেয়ালের চিৎকার আমাকে উন্মনা করে তুলল। একটু ভয় যে পেলাম না তা নয়, গাটা শিরশির করে উঠল। পা দুটো মনে হলো বেশ ভারী হয়ে উঠেছে। আরে হরি, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি?
সকাল থেকে পেটে বিশেষ কিছু পড়েনি, খিদে পেট চুইচুই করছে আমার। আরে না না, এখনই গাড়িটা এসে যাবে। অন্ধকার পথ বলে হয়তো দেরি হচ্ছে। হরির কথা শেষ হতে না হতেই একটা গরুর গাড়ি আসার শব্দ পাওয়া গেল। গাড়িটা এসে একেবারে আমাদের সামনেই দাঁড়িয়ে পড়ল। ওই ঘন অন্ধকারের মধ্যেও আমার বুঝতে অসুবিধে হলো না যে গরু দুটো বেশ তাগড়াই চেহারার। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল গরু দুটির নাক দিয়ে। মনে হলো কামারশালায় যেন হাঁপড় টানছে। এমনকি আমি যেন ওদের নিঃশ্বাসটুকু দেখতে পাচ্ছিলাম, যেন এক ঝলক করে আগুন বেরিয়ে আসছিল ওদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে। ড্রাগনের নিঃশ্বাসে আগুন ঝরে জানতাম, কিন্তু আমাদের এই বাংলা মুলুকের গরুর নিঃশ্বাসে আগুন বেরোয় এটা আমার জানা ছিল না। সবই যেন কেমন একটা অদ্ভুত বলে মনে হতে লাগলো। অথচ হরি নির্বিকার, তার কোনো দিকেই খেয়াল নেই। সে যেন এইসব পরিবেশের সঙ্গে বিশেষভাবেই পরিচিত। হরি এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল। আমিও হরিকে অনুসরণ করে উঠে বসলাম গাড়ির মধ্যিখানের ছাউনি ঘেরা আবরণীর মধ্যে। শরীরটা বড়ই ক্লান্ত। খড় বিছানো গদির ওপর নিজেকে এলিয়ে দিলাম। হঠাৎ একটা কথা মনে আসতেই তড়াক করে উঠে বসলাম। হরি নিজেই চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছিল। কথাটা মনে হতেই বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। স্টেশনে যখন গাড়িটা পৌঁছলো তখন তো কোনো চালককে দেখতে পাইনি আমি। আর হরিও নিশ্চিন্ত মনে চালকের আসনে বসে গরুগুলোকে চালিয়ে নিয়ে চলল। তাহলে বিনা চালকে গাড়িখানা স্টেশনে গেল কিভাবে? গরুর গাড়ি হলেও প্রচন্ড দ্রুত গতিতে চলছিল আমাদের গাড়িটা। গরু দুটো যে কোনো ঘোড়াকে যে হারিয়ে দিতে পারে তা আমি হলফ করে বলতে পারি। তাছাড়া এই ঘন অন্ধকার রাতে, বিশেষ করে গ্রামাঞ্চলের রাস্তায় এত জোরে কি করেই বা চলছে পথ চেনে। স্টেশনের নামটি যেমন ভুতুড়িয়া, ঠিক সেই নামের সঙ্গে তাল রেখে যেন সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে এখানে। আশ্চর্য! হরিকে আমার মনের কথা বলবো বলে ভাবছি, কিন্তু তার আগেই আমার দিকে পেছন ফিরে না তাকিয়েই হরি বলতে শুরু করলো। তোমায় বলতে ভুলে গেছি মান্নাদা, তোমাকে অনেক কিছুই বলবার আছে। আপাতত যা দেখছো সেই সম্বন্ধে কোনো প্রশ্ন করো না, যথা সময়ে তোমায় সবকিছুই বলবো। হরির কথায় যেন সম্মোহনের মন্ত্র ছিল। আমি আর কোনো প্রশ্ন করা দূরে থাক, কথা বলতেও যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। কেবল চুপচাপ অন্ধকারের বুকে মেলে রাখলাম আমার দৃষ্টি। বুঝতে পারছিলাম না এই যাত্রার শেষ হবে কোথায়। গাড়ির চাকায় আওয়াজ উঠছে ক্যাঁচ ক্যাঁচ করে। মাঝে মাঝে গাড়িখানি দুলে উঠছে সশব্দে। গরু দুটির নিঃশ্বাসে বেরোচ্ছে আগুনের হলকা। নিঃশ্বাসের শব্দে জেগে উঠছে গাছের ঘুমন্ত পাখিরা। মাঝে মাঝে শোনা যাচ্ছে হরির মুখ থেকে গরু চালাবার হ্যাটহুট শব্দ। সব মিলিয়ে চাপিয়ে উঠছে একটা অবরুদ্ধ কান্না। অতি ক্ষীণ অথচ খুবই তীক্ষ্ণ সে কান্না। মানুষ কিংবা অশরীরী বোঝবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না, কিন্তু সেই কান্না আমার মনটাকে নিয়ে চলছিল কোনো এক সুদূর লোকে। একটা ভয়াবহ কোনো কিছু যেন আমাকে বাঁধতে চাইছে আষ্টে পৃষ্ঠে, অক্টোপাসের মতো। একটা অদ্ভুত কিছু প্রত্যক্ষ করছি এবং তার সঙ্গে সঙ্গে অনুভব করছি এক অকল্পনীয় পরিবেশ, যে পরিবেশের সঙ্গে জীবজগতের কোনো সম্পর্ক নেই। একটা হিমশীতল রক্ত জল করা পরিস্থিতি। যা কিছু দেখছি সবই যেন কেমন খাপ ছাড়া। জীবন্ত জগতের সঙ্গে যেন তার কোনো মিল নেই। আমি যেন ছুটে চলেছি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের সাগরের বুকে, এক ফালি একটা পানশিতে চেপে। আকাশের তারাগুলো যেন সেই স্বর্গরাজ্যের এক একটা অভিশাপ। ধূসর আবরণের মধ্যে যেন তাদের দুটি হারিয়ে গেছে। তারা ম্লান মুখে চেয়ে রয়েছে অন্ধকার ধরিত্রীর দিকে। মনে হচ্ছে ওরা আমাদের দিকেই তাকিয়ে কিছু বলতে চাইছে। আমি যেন বুঝতে পারছি ওদের কথা। ওরা বলছে, যেও না, যেও না। কোথায় যাচ্ছ সে কথা কি তুমি জানো? তুমি পিশাচের সহচর হয়ে ছুটে চলেছ জাহান্নামের পথে।
যেখানে কোনো রক্ত মাংসের জীবন্ত মানুষ চায় না, অশরীরীদের রক্ত পিপাসু জিহ্বা যেখানে লক লক করে, সেই মৃতের পুরীতে তোমার নিমন্ত্রণ। আশা করি এই নিমন্ত্রণের অর্থ বুঝতে তুমি পারছো। চোখ ফিরিয়ে আনলাম নক্ষত্র লোকের দিক থেকে। বেশি সময় আকাশের দিকে চেয়ে থাকলে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে হবে। অবাস্তব কল্পলোকের মোহ কাটিয়ে বাস্তবের দিকে দৃক্পাত করতে গিয়েই নজর পড়ল গরু দুটোর দিকে। আমি অভিভূতের মতো লক্ষ্য করলাম ওই দুরন্ত গতিবেগের মধ্যেও গরুগুলো তার প্রভুর দিকে ঘাড় বেঁকিয়ে দেখছিল। অন্ধকারের মধ্যেও ওদের চোখগুলি জল জল করে জ্বলছিল। সেই ভয়াবহ বড় বড় রক্তবর্ণের চোখগুলি যেন বারে বারে আমার দিকেই কটাক্ষ করছিল। সেই দৃষ্টি যে কত ভয়াবহ, সচক্ষে না দেখলে বুঝিয়ে বলা যাবে না। আমার মুখের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। একটা অজানিত আশঙ্কা যেন গ্রাস করে বসেছিল প্রতি মুহূর্তে। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়ার পূর্ব মুহূর্তে দেখতে পেলাম হরি সপাসপ কয়েক ঘা চাবুক বসিয়ে দিল গরু দুটির পিঠে। সঙ্গে সঙ্গে লকলক করে উঠল গরুগুলোর জিভ। দেখলাম হরি যেন কিছু ছুঁড়ে দিল ওদের মুখের দিকে। গরুগুলো ছুটন্ত অবস্থায় জিভ দিয়ে সরাত করে টেনে নিল নিজেদের মুখে। অসহ্য মানসিক যন্ত্রণায় আমি ছটফট করে উঠলাম। এসব কি? এসবের মানে কি? ভাবলাম হরিকে জিজ্ঞেস করব, কিন্তু সেই মুহূর্তেই হরি বলে উঠল, খুব ভুল হয়ে গেছে দাদা। সত্যিই আমি খুব লজ্জা পাচ্ছি কথাটা ভেবে। তোমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তোমার সামনেই খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নাও। আমি বলতে ভুলে গিয়েছিলাম। কথাটা কানে আসতেই বুঝতে পারলাম সত্যিই তো প্রচণ্ড খিদে পেয়েছে আমার। আমার সামনেই পড়ে রয়েছে আমার খাবার। সব কথা ভুলে গিয়ে তখন সামনের খাবার নিয়ে বসে গেলাম। আশ্চর্য সুস্বাদু খাবার, অমৃত হার মেনে যাবে এর কাছে। অভুক্ত ছিলাম বলে হয়তো এমন সুস্বাদু লেগেছে, এই কথাটাও অবশ্য উড়িয়ে দেওয়া যায় না। প্রথম দিকে খেয়াল হয়নি, গোগ্রাসে খাবার গেলবার পর খেয়াল হলো এই গাঢ় অন্ধকারের মধ্যেও আমার খেতে কোনো অসুবিধে হলো না কেন। একটা নীলাভ আলোয় ভরেছিল চারদিক। একটু লক্ষ্য করতেই বুঝতে পারলাম বহু দূরে একটা গাঢ় নীল আলো বিচ্ছুরিত হচ্ছে, আর তারই আলো এসে পড়েছে আমাদের গাড়ির ভেতরে। আশ্চর্য হয়ে গেলাম, এত তীব্র দ্যুতিময় আলো এই হজপাড়া গায়ে এলো কোথা থেকে? এবং এটাও লক্ষ্য করলাম আমাদের গাড়িটা ছুটে চলেছে সেই আলোটির দিকেই। ওই নীল আলোর মধ্যে কি ছিল আমি জানি না, কিন্তু আমার মন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল। এখানকার সবকিছুই কেমন যেন অস্বাভাবিক বলে মনে হতে লাগলো। খাওয়া শেষ হওয়া মাত্রই আলোটা নিভে গেল। আবার সেই তিমিরাচ্ছন্ন পথ। গরু দুটোর নাসিকা গর্জন, চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ, সর্বোপরি হরিনারায়ণের নিশ্চিন্ত নীরব অবস্থান। আমি হরিকে আমার মনের কথা বলতে উদ্যত হবার আগেই সে আগের মতোই বলে উঠল, যা কিছু দেখছো বা শুনছো দয়া করে কৌতূহল প্রকাশ করো না। এই জায়গাটা খুব সুবিধের নয়। তোমার ভালোর জন্যই তোমাকে অনুরোধ করছি, আপাতত তোমার মনের প্রশ্নগুলোকে চেপে রাখো। বাড়িতে পৌঁছে তোমাকে সবকিছুই খুলে বলবো। হরির কথার মধ্যে যেন একটা কঠোর আদেশের সুর ধ্বনিত হলো। যে আদেশকে অগ্রাহ্য করার মতো ক্ষমতা বা মানসিক ধৈর্য আমার ছিল না। নির্বাক দর্শকের ভূমিকা গ্রহণ করা ছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না। হঠাৎ একটা শব্দ কানে আসতেই সচকিত হয়ে উঠলাম। কতগুলো বিরাটাকায় পাখি একসঙ্গে উড়তে থাকলে তাদের ডানায় যেরকম শব্দ হয় ঠিক সেই রকমের শব্দ। আমি বাইরের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করতেই যে দৃশ্য নজরে পড়ল তাতে সারা শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। অতিকায় কয়েকটি জীব প্রকাণ্ড ডানা মেলে আমাদের গাড়ির ঠিক উপরেই ঘুরপাক খাচ্ছে। বাদুড় শ্রেণীর হলেও অত বড় বাদুড়ের যে অস্তিত্ব সম্ভব না দেখলে কিছুতেই বিশ্বাস করা যেত না। তাদের চোখগুলো আগুনের গোলার মতো জলজল করে জ্বলছিল। মনে হচ্ছিল যেন ওদের ওই দৃষ্টি দিয়েই ওরা শুষে নেবে শরীরের রক্ত।
ঝপ করে একটা আওয়াজ হতেই ভীষণভাবে চমকে উঠলাম। গরুর গাড়ির চালের উপর একটা জিপ বা ওই রক্তচোষা বাদুড় লাফিয়ে পড়েছে। গাড়িটা ভীষণভাবে দুলে উঠলো। গরু দুটোও যেন ভয় পেয়ে আরো দ্রুত বেগে ছুটতে শুরু করলো। আমি একটা চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু হরি সেই মুহূর্তে তার হাতের চাবুক দিয়ে সপাং করে ওই প্রাণীটার গায়ে আঘাত করতেই একটা তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ তুলে জিপটি সবেগে উধাও হয়ে গেল ঊর্ধ্ব আকাশের দিকে। গরুর গাড়িটা দুলে উঠলো প্রচন্ড বেগে। আমি ছিটকে পড়লাম একধারে। হরি কতগুলো অদ্ভুত ধরনের কথা উচ্চারণ করলো, যার অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না। হয়তো সে কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করে থাকবে, কিন্তু আশ্চর্য ফল পাওয়া গেল তাতে। ডানা ঝাপটানো শব্দ মুহূর্তে বিলীন হয়ে গেল। আবার ফিরে এলো সেই আগের অবস্থা। একঘেয়ে গরুর গাড়ির চাকার আওয়াজ আর গরুগুলির নিঃশ্বাসের গুরুগম্ভীর ফোঁসফোঁসানি, সবকিছু এই পরিস্থিতির সঙ্গে যেন আমি খাপ খাইয়ে নিয়েছিলাম এরই মধ্যে। সুতরাং যতই কেননা ভয়ঙ্কর অথবা ভীতিজনক হোক, আমার মনোবল বিন্দুমাত্র নষ্ট হবে না। হঠাৎ জানি না কেন আমার জেদ চেপে গেল। আমি এর শেষ দেখতে চাই, এমনকি জীবনের মূল্যেও যদি দেখতে হয় তবে তাতেও রাজি। কথাটা মনে আসা মাত্রই যেন শরীর ও মনে অনুভব করলাম প্রচণ্ড শক্তি। এতক্ষণ কথা বলার স্বাধীনতাটুকু পর্যন্ত লুপ্ত হয়ে গিয়েছিল আমার মন থেকে। একটা অদ্ভুত ভীতিকর শিহরণ অনুভব করছিলাম সারাক্ষণ ধরে, কিন্তু এই মুহূর্তে সেই দুর্বলতা আমার মন থেকে কোথাও যেন উধাও হয়ে গেল। আমি হরিকে প্রশ্ন করলাম, হরি, আমাদের আর কত দূর যেতে হবে? এই যে এসে গেছি দাদা। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। তাই তো, এতক্ষণে যেন খেয়াল হলো। অদূরেই দেখা যাচ্ছিল বাড়িটাকে। গেটের মুখে জ্বলছে একটা নীলাভ দ্যুতিময় আলো। অন্ধকারকে যেন আরো অন্ধকার করে তুলছিল ওই আলোর নীলাভ রশ্মি। বাড়িটাকে এক প্রকাণ্ড দুঃস্বপ্নের সৌধ বলে মনে হচ্ছিল। কেন হচ্ছিল তা বলতে পারবো না, তবে একটা অশুভ ইঙ্গিত যেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমাকে বলতে চাইছে বাড়িটা একটা শয়তানের পীঠস্থান। মনে পড়ল স্টেশন মাস্টারের মুখের ছবি। যখন আমি তাকে আমার গন্তব্যস্থলের কথা বলছিলাম, তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি যেন একটু ভীত হয়ে পড়েছিলেন, তাই বারবার অনুরোধ করছিলেন শেষ ট্রেনটিতেই যেন আমি ফিরে যাই। কিন্তু হরিনারায়ণ যদি সেই মুহূর্তে এসে হাজির না হতো বা একটু দেরি করত, তাহলে আমি কলকাতায় ফিরে যেতাম। হরিনারায়ণের যে সাহস আছে এবং সে বর্তমান ঘটনাবলীর সঙ্গে যে অভ্যস্ত, তার আচার আচরণে বুঝতে পারা যাচ্ছিল। নিরুদ্বেগ চিত্তে সে গাড়ি হাঁকিয়ে চলেছে। যে গাড়ির বাহন দুটি গরু হয়েও যেন গরু নয়, যেন ড্রাগন গরু। সাধারণ গরুর চেয়ে শতগুণ শক্তিশালী। চোখগুলো লাল এবং অস্বাভাবিক রকমের বড় বড়। নিঃশ্বাসে বিচ্ছুরিত হচ্ছে আগুনের ফুলঝুরি। গেটের সামনে গাড়িটা পৌঁছবা মাত্রই বিশাল ঘর ঘর শব্দ তুলে গেটটা খুলে গেল। মনে হলো গেটটা বহুদিন যাবৎ খোলা হয়নি, অথবা জরাজীর্ণ গেটটি শেষ অবস্থায় এসে হাজির হয়েছে। অথচ আশ্চর্যের বিষয়, গেটটি কে যে খুলে দিল তা কিন্তু আমি দেখতে পেলাম না। নীলাভ আলোটি তখনও জ্বলছিল, কিন্তু সেই আলোয় কোনো মানুষকে দেখতে পেলাম না। গেটটি যেন আপনা থেকেই খুলে গিয়ে গাড়িটিকে ভেতরে প্রবেশ করতে দিল। গাড়িটি ফটক পেরিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই আবার কানে এলো সেই অবরুদ্ধ কান্নার স্বর। এত তীব্র আর এত তীক্ষ্ণ যে কোনো মানুষ অমন ভাবে কাঁদতে পারে, বিশ্বাস করা যায় না। আমি কেমন যেন উন্মনা হয়ে পড়লাম। হরি সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরে এক লাফে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে গেল। সেই তীক্ষ্ণ তীব্র কান্নার রেশ আমার কানে বাজছে, আর কান্নার সুরের সঙ্গে তাল মিলিয়ে আমার হৃৎপিণ্ডটা ধকধক করে লাফিয়ে উঠছে। বেশ বুঝতে পারছি, মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে হৃৎপিণ্ডটাকে টেনে ছিঁড়ে নিয়ে যেতে চাইছে। আমি দুহাত দিয়ে কান দুটোকে চেপে ধরলাম, কিন্তু তা সত্ত্বেও কান্নার শব্দটাকে প্রতিহত করতে পারলাম না। গাড়ির গরু দুটি ছাড়া আর কোনো প্রাণীকে আমি দেখতে পাচ্ছিলাম না, অথচ আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার চোখ
আমার দিকে লোলুপ দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে, যাদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাকে লক্ষ্য রাখছে, আমার প্রতিটি আচার আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আরো একটা ব্যাপার লক্ষ্য করে শিউরে উঠলাম। হরি বাড়ির ভেতর চলে যাওয়ার পরই গরু দুটি মাথা ঘুরিয়ে আমাকে এক দৃষ্টিতে নজর করছে। তাদের দৃষ্টিতে ফুটে উঠছে জিঘাংসা, লালসা। লকলকে জিভ বেরিয়ে এসেছে ওদের মুখ থেকে, আগুনের ভাটার মতো চোখ দিয়ে ঝরে পড়ছে হিংস্রতা। ওরা যেন আমাকে গিলে ফেলতে চাইছে ওদের দৃষ্টি দিয়ে। বুঝতে পারছি হয়তো যে কোনো মুহূর্তে গরু দুটো লাফ দিয়ে আমার ঘাড়ে পড়তে পারে, কিন্তু ওদের প্রভুকে হয়তো ওরা ভীষণ ভয় করে, সেই জন্যেই ওরা সেই সাহস পাচ্ছে না। এমন সময় সেই কান্না থেমে গেল। হাত দুটো কান থেকে নামিয়ে এনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ও কি দুঃসহ এই অমানসিক কান্নার শব্দ! ভাবলেও শরীরের রক্ত শুকিয়ে যায়। কান্নার শব্দ থেমে যাওয়া মাত্রই গরু দুটি মুখ ঘুরিয়ে নিল আমার দিক থেকে। আমি আরো কিছুটা স্বস্তি বোধ করলাম। হরি বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে, হাসতে হাসতে বলল, এসো দাদা, ঘরটা ঠিকঠাক করে এলাম। জানোই তো, নিজের দেশেই পরবাসী হয়ে রয়েছি, সব কিছুই নিজের হাতেই করতে হয়। তোমাকে উপরে নিয়ে যাওয়ার আগেই একবার ঘরটা দেখে এলাম ঠিক আছে কিনা। নেমে এসো। আরে না না, ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না। কথাটা বলতে বলতে আমি গাড়ি থেকে নেমে হরিকে অনুসরণ করলাম। নিস্তেজ এক ফালি চাঁদ আকাশের এক কোণকে আলোকিত করার চেষ্টা করছিল বাড়িটার ঠিক পেছন দিকটার আকাশে। এক লহমার জন্য মনে হলো নরকপুরীর জবানিকা উঠবার পূর্ব মুহূর্তে যেন নেহাত করুণাবশত ওই এক ফালি চাঁদের এক টুকরো আলো ঠিকরে এসে পড়েছিল বাড়িটার মাথায়। বাড়িটাকে অতি প্রাচীন পোড়ো বাড়ি বলে আখ্যায়িত করলেই বোধহয় ঠিক মানানসই হতো। যেন প্রকাণ্ড একটা হাঁ করে সব কিছুকে সে গিলে খেতে চাইছে। চাঁদের ওই অস্পষ্ট আলোয় বাড়িটাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। কারণ আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই গেটের সেই নীলাভ আলোটি নিভে গিয়েছিল। কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলাম। এই অন্ধকারে বাড়ির ওই অন্ধকূপের মধ্যে ঢুকতে যেন মন থেকে সায় পেলাম না। একটু আগেই যে কান্নার শব্দ আমাকে ব্যাকুল ও ভীত করে তুলেছিল, সে কথা মনে হতেই হৃৎস্পন্দন দ্রুততর হয়ে উঠল। মনে হলো বাড়িটার ভেতরে এমন কিছু আছে যা অমঙ্গলজনক, মানুষের পক্ষে শুভ নয়। কিন্তু অমঙ্গলের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে এখন আর ওইসব কথা ভেবে কি লাভ? এখন হাজার ইচ্ছে থাকলেও ফিরে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে আমার কাছে। সুতরাং আমাকে এগিয়ে যেতে হবেই। অথচ অবাক হচ্ছে ভেবে হরি কত সহজ স্বচ্ছন্দ গতিতে এগিয়ে চলেছে বাড়িটার দিকে। ভেবে আরো আশ্চর্য হচ্ছে যে হরি এই বাড়িতেই থাকে এবং নিঃসঙ্গ জীবন যাপন করে নির্ভয়ে। যাই হোক, মনটাকে শক্ত করে ফেললাম। হরি যদি থাকতে পারে তবে আমি বা থাকতে পারবো না কেন? কিসের ভয়? জীবন্ত মানুষ আমি, মানে অশরীরীকে ভয় করতে যাব কোন দুঃখে? আরো কয়েক পা এগিয়ে গেলাম। সতর্ক দৃষ্টি মেলে চারপাশে চোখ বুলিয়ে ভালো করে বাড়িটার পরিস্থিতি সম্বন্ধে নিঃসন্দেহ হতে চাইলাম। না, তেমন কিছু নজরে পড়ছে না। পাড়া গায়ের রূপ যেমন হয় ঠিক তেমনিই পরিবেশ। কয়েকটা নারকেল আর তাল গাছ মাথা উঁচু করে বাড়িটার এধারে ওধারে দাঁড়িয়ে, আর এদিক সেদিকে ভরা রয়েছে ঝোপঝাড়। অন্ধকারের মধ্যে যতদূর চোখের দৃষ্টি চলে তার মধ্যে আর কোনো বাড়ি চোখে পড়ল না। বাড়ির পূব দিকটায় কয়েকটি বড় বড় গাছ অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ একটা কিছু দেখতে পেয়ে চমকে উঠলাম। যে দিকটায় ঝোপঝাড়ে ভরা, সেই ঝোপের মধ্যে থেকে যেন একজোড়া চোখ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জন্তু জানোয়ারের চোখ রাত্রে জলে আমরা জানি, তবে কি কোনো হিংস্র জন্তু ওত পেতে বসে রয়েছে ওখানে? আমি নিঃসন্দেহ হওয়ার আশায় আরেকবার তাকালাম, কিন্তু সেই জলজলে চোখ দুটি ধীরে ধীরে উপর দিকে উঠতে লাগলো। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম একটা প্রকাণ্ড ছায়ামূর্তি মিলিয়ে গেল সামনের তালগাছটার পেছন দিকে। চলার শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। সম্বিত ফিরে এলো হরির কথায়। কি দেখছো দাদা? ওসব কিছু নয়, চলে এসো। হয়তো কিছু নয়, আমার চোখের ভুলও হতে পারে। কোনো কথা না বলে পা বাড়ালাম হরিকে অনুসরণ করে।
কিন্তু তবু যেন মনকে সান্ত্বনা দিতে পারলাম না। মনে হচ্ছিল শত শত অশরীরী দেহধারীরা যেন আমার আশেপাশে চলতে শুরু করেছে। তাদের চলার শব্দ, এমনকি তাদের হিমশীতল নিঃশ্বাসের হাওয়া আমার গায়ে এসে লাগছে। বেশ বুঝতে পারছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, শীত শীত অনুভব করছি। প্রায় মুহ্যমান হয়ে হরির সঙ্গে ঢুকলাম সেই প্রকাণ্ড বাড়িটার মধ্যে। বাড়ির মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই জ্বলে উঠল আলো। একেবারে অন্ধকারের মধ্যে এই আলো যেন মৃত সঞ্জীবনীর কাজ করলো। মনে সাহস ফিরে এলো। আমরা দোতলার একটি সুসজ্জিত ঘরে এসে উপস্থিত হলাম। এই ঘরটাই তোমার জন্য ঠিক করে রেখেছিলাম দাদা, নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে হরি, সত্যি তোমার তারিফ না করে পারছি না। আমি বেশ খুশি মনেই বললাম। বাড়ির বাইরে থেকে দেখে এই ধরনের আধুনিক সাজ সরঞ্জামে ভরা ঘর কল্পনা করাই কষ্টসাধ্য। বিনয়ের হাসি হাসল হরি, বলল, শুনে আনন্দ হলো দাদা। আপাতত আমি যাচ্ছি। তোমার দরকার হলেই টেবিলে যে কলিং বেলটা আছে বাজিও, আমি হাজির হব। এখন তুমি খুবই ক্লান্ত, অনেকটা পথ এসেছ, তোমার এখন ঘুমের প্রয়োজন খুব। আমি চলি তাহলে। বলেই হরি ঘর থেকে বেরিয়ে গেল। নিজেকে বড় ক্লান্ত বোধ হচ্ছিল, সুতরাং হরির কথায় কোনো প্রতিবাদ করলাম না। সকালবেলায় না হয় কথাবার্তা হবে। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম বিছানায়। কিন্তু পরিশ্রান্ত হলেও আমার চোখে ঘুম এলো না। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করতে গেলেই হাজার রকমের দুঃস্বপ্ন এসে জড়ো হতে থাকে মনের মধ্যে। প্রথম থেকে ঘটনার রোমন্থন শুরু করলাম, আর প্রতি মুহূর্তেই শিউরে উঠতে লাগলাম। যে পরিবেশের মধ্যে দিয়ে হরি আমাকে এই অট্টালিকায় নিয়ে এলো, সেই পরিবেশ তো সাধারণ পরিবেশ নয়। সবকিছুকেই একটা অবাস্তব এবং মানুষের বুদ্ধিযুক্তির বাইরে বলে মনে হলো। যা কিছু ঘটতে দেখলাম তা এক পৈশাচিক কাণ্ড ছাড়া আর কি হতে পারে। পর মুহূর্তেই ভাবলাম, তবে কি হরিনারায়ণ পিশাচ সিদ্ধ? ড্রাগন গরু, অতিকায় রক্তচোষা বাদুড়, ভুতুড়ে কান্না, এসব তবে কি? আর এই পরিবেশ সৃষ্টি হলোই বা কেমন করে? এসবই তাহলে হরির কাজ? কারণ ঘটনাগুলি আমার মনে গভীরভাবে দাগ কাটলেও হরির মধ্যে তার এক বিন্দুও আভাস পাওয়া যায়নি। বিছানা থেকে উঠে পড়লাম। মনের অস্থিরতা বেড়ে চলল। আমি ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। হঠাৎ খেয়াল হলো জানালাগুলো সব বন্ধ। আমি এগিয়ে গিয়ে একটা জানালা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে মুখে আছড়ে পড়ল। বুঝলাম আকাশে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, তারই আভাস ভেসে আসছে হাওয়ার সঙ্গে। জানালা দিয়ে বাইরে উঁকি মেরে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। গাঢ় অন্ধকারে ভরে আছে চারদিক। জানালাটা বন্ধ করে ফিরে এসে বিছানায় বসতে যাব, হঠাৎ একটা তীব্র হৃদয় বিদারক করুণ আর্তনাদ আমাকে সচকিত করে তুলল। একটা অমানসিক করুণ আর্তনাদ। জীবনে আমি কোনোদিনই এমন ধারা করুণ আর্তনাদের শব্দ আমি শুনিনি। করুণ সুরের আর্তনাদ হলেও সেই আর্তনাদের মধ্যে একটা বীভৎসতার লক্ষণ সুপরিস্ফুট ছিল। যে বাড়িতে একমাত্র হরি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি বাস করে না, সেই বাড়িতে এমন ভাবে কে কাঁদছে? বিশেষ করে মেয়েলি সুরের কান্না। তবে কি হরি কোনো কিছু গোপন করেছে আমার কাছে? আমি কেমন যেন মরিয়া হয়ে উঠলাম। দরজা খুলে ছুটলাম সেই আর্তনাদ মিশ্রিত কান্নাকে অনুসরণ করে। বারান্দা দিয়ে কিছুটা এগোতেই মনে হলো পাশের ঘর থেকে ভেসে আসছে সেই শব্দটা, কিন্তু আমি দরজার সামনে দাঁড়াবো মাত্রই সবকিছু থেমে গেল। নিমেষে বিরাজ করতে লাগলো এক অদ্ভুত নিস্তব্ধতা। চারদিক ঘিরে যেন একটা থমথমে ভাব অনুভূত হতে লাগলো। রহস্য জালে যেন আরো গভীরভাবে জড়িয়ে পড়লাম। এখন আমার কি করা উচিত? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। নিজের ঘরে ফিরে যাব, নাকি কান্নার উৎসটাকে খুঁজে দেখব? ভাবতে গিয়ে মনে হলো সকাল থেকে এই গভীর রাত অবধি যখন কোনো রকম বিপদে পড়তে হয়নি, তখন হয়তো কোনো রকম বিপদ আমাকে স্পর্শ করবে না। মনে হওয়া মাত্রই সামনের দরজাটা ঠেলে খুলে ফেললাম। দরজা খোলা মাত্রই যে দৃশ্য ফুটে উঠল চোখের সামনে, তা যেমনি বিস্ময়কর তেমনি ভয়াবহ। শিরায় শিরায় বয়ে গেল রক্ত ঠান্ডা হিমেল প্রবাহ। স্থানুপদ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার সামনে।
ঘরের ঠিক মাঝখানে একটা কাচের আধারে শুয়ে আছে একটি সুন্দরী রমণী। কফিনের আকারে তৈরি হলেও আধারটি ঠিক কফিন নয়। স্থির দৃষ্টি মেলে সে চেয়ে রয়েছে আমার দিকে। নিষ্পলক প্রাণহীন চোখ দুটি সতেজ এবং জীবন্ত বলে মনে হতে লাগলো। সে দৃষ্টিতে যেন সম্মোহনের মন্ত্র ছিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই দিকে। চোখ ফেরানো দুষ্কর হয়ে উঠল আমার কাছে। মেয়েটির সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা, কেবলমাত্র মুখমণ্ডলটুকু ছাড়া। প্রাচীন মিশরে মমি করে যেমন দেহগুলিকে সংরক্ষিত করা হতো, প্রায় ঠিক সেইভাবেই মেয়েটির দেহটিকে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। চোখের মনি থেকে যেন একটা ক্ষুধার্ত শানিত রশ্মি নির্গত হয়ে আমাকে অলক্ষ্যে লেহন করে চলছিল। দেহটুকু বাদ দিয়ে কেবলমাত্র মুখমণ্ডলটির দৃষ্টি নিবদ্ধ রাখলে মনে হবে একজন সুন্দরী যুবতী তার শয্যা থেকে নিরীক্ষণ করছে আগন্তুক মানুষটিকে। বেশিক্ষণ সেই দৃষ্টির সামনে থাকা যায় না। শিরশির করে ওঠে শরীর। অদম্য মনের জোরে চোখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। মুহূর্তে মনে হলো আমি যেন এক দুরন্ত অদৃশ্য এক শক্তির বাঁধন ছেড়ে নিজেকে মুক্ত করতে পেরেছি। যদি না পারতাম, জানি না তাহলে আমার পরিণতি কি হতো। সে যাই হোক, মেয়েটির মধ্যে, বিশেষ করে তার ওই অন্তর্ভেদী দৃষ্টির মধ্যে ভয়ানক এক সম্মোহনী শক্তি ছিল, সে কথা অস্বীকার করতে পারলাম না। কিন্তু এই হরিনারায়ণ তাহলে মেয়েটিকে এখানে রেখেছে কেন? মিশর দেশের মমি হলে না হয় বুঝতে পারতাম যে হরির একটা হবি আছে। এ তো দেখছি আমাদের বাঙালি ঘরের মেয়েদের মতোই চেহারা। আর যদি মমি করে মেয়েটিকে রাখা হয়ে থাকে, তবে তার মুখমণ্ডল, এমনকি তার মাথার চুলগুলি পর্যন্ত খুলে রাখার অর্থ কি হতে পারে? ভীষণ শব্দে একটা বাজ পড়ল। বৃষ্টিও পড়তে শুরু করেছে। ঠান্ডা জলো হাওয়া এসে লাগছে আমার গায়ে। বজ্রপাতের শব্দে জরাজীর্ণ বাড়িটা কেঁপে কেঁপে উঠল। আমি নিজের কামরায় ফিরে যাওয়ার পূর্ব মুহূর্তে আরেকবার দৃষ্টিপাত করলাম ঘরের ভেতরটায়, আর সেই মুহূর্তে প্রচন্ডভাবে চমকে উঠলাম। জীবনে এতটা চমক বোধ করি কোনোদিনই আসেনি। আর সেই চমকের সাথে সাথে একটা ভয়াল করাল ছায়া যেন আমার মানসিক চিন্তাধারাকে ওলট পালট করে দিতে চাইল। দুহাত দিয়ে আমার দুটি চোখকে ভালো করে রগড়ে নিয়ে দেখতে চেষ্টা করলাম আমি কি স্বপ্ন দেখছি অথবা আমার মনের ভ্রম, কোনটা? কিন্তু না, যা দেখছি তা সত্যি। একটু আগে মেয়েটির যে চোখ দুটির বর্ণনা দিয়েছিলাম, সেই চোখ দুটি আর খোলা নেই। তার পরিবর্তে সেই কাচের আধারের মধ্যে শায়িত রয়েছে সেই মেয়েটি। চোখ দুটি তার বোঝা এবং মেয়েটির মুখে ফুটে আছে মৃদু হাসির ঝলক। যে ঠোঁট দুটি বন্ধ ছিল তাও যেন ঈষৎ ফাঁক হয়ে পড়েছে। টকটকে লাল দুটি ঠোঁটের ফাঁকে দেখা যাচ্ছে মেয়েটির সারিবদ্ধ সুন্দর দাঁতের বাহার। সাহসেরও একটা সীমা আছে। সেই সীমা আমার বোধহয় ছাড়িয়ে গেছে। মনে হলো এক ছুটে ফিরে যাই নিজের ঘরে, কিন্তু পা দুটো অচল অনড় হয়ে তাদের অবস্থা জানিয়ে দিল। সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কাচের কফিনটার দিকে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলক এসে ঘরের সবকিছুকে মাঝে মাঝে ঝলসে দিয়ে যাচ্ছে। আমি দেখছি, আমাকে যেন দেখতেই হবে, না দেখে আমার উপায় ছিল না। কাচের সেই কফিনটা মনে হলো যেন একটু নড়ে উঠল। পরক্ষণেই উপরের ডালাটা দুফাঁক হয়ে খুলে গেল। তারপরই সেই শায়িত সুন্দরীর চোখের পাতা দুটো খুলতে লাগলো ধীরে ধীরে। তার সেই ভয়ঙ্কর রক্ত শীতল করা চাউনি দিয়ে আবার যেন সে আমাকে লেহন করে চলল। সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা থাকা সত্ত্বেও মেয়েটি উঠে বসল কফিনের মধ্যে। রক্তবর্ণ জিভ বার করে কয়েকবার ঠোঁট দুটোকে ভিজিয়ে নিয়ে কফিনের ডালার ওপর হাত দুটো প্রসারিত করে নিজেকে কফিনের বাইরে নিয়ে এলো সে। বিস্ময়ে বিমূঢ় অবস্থায় আতঙ্কগ্রস্ত হয়ে আমি তাকিয়ে রয়েছি মেয়েটির দিকে। শত চেষ্টা করেও আমি আমার চোখ দুটোকে অন্যদিকে ঘোরাতে পারছি না। একটা অদৃশ্য শক্তি যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। মেয়েটি এক পা করে এগিয়ে আসছে আমার দিকে।
চোখ দুটো কিসের যেন আনন্দে চকচক করে উঠছে। মাঝে মাঝে বিদ্যুতের আলো যখন তার চোখের উপর এসে আছড়ে পড়ছে, তখন আরো উজ্জ্বল হয়ে উঠল তার বিভৎস চাউনি, যেন আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে চোখ দুটো থেকে। আর সেই আগুনের হলকায় আমি যেন দগ্ধ হতে চলেছি। অনেকটা কাছে সে এগিয়ে এসেছে। এতক্ষণ তার ঠোঁট দুটো ছিল বন্ধ, এবার হঠাৎই খুলে গেল তার ঠোঁট। লকলকে লাল জিভ বেরিয়ে এলো তার মুখগহ্বর থেকে। সেই ভয়ঙ্কর মূর্তির দিকে তখনও আমি চেয়ে আছি নিষ্পলক দৃষ্টি মেলে, নির্বাক, বোধ শক্তিহীন হয়ে। আমার নিজের বলতে করণীয় যেন কিছুই নেই। মেয়েটি আরো এক পা এগিয়ে এসেই চিৎকার করে উঠল। মনে হলো কেউ যেন করুণ সুরে বিলাপ করে চলেছে, কিন্তু বড়ই তীব্র সেই স্বর কানের মধ্যে প্রবেশ করে মানুষকে দিশেহারা করে তোলে। মনে পড়ল এইরকম অমানসিক বিলাপের সুর শুনতে পেয়েছিলাম এখানে আসার পথে, এবং আরো একবার বাড়িতে প্রবেশ করার সময়। মেয়েটির ঠোঁট দুটি ধীরে ধীরে কাঁপছে, আর সেই ঠোঁটের ফাঁক দিয়ে বেরোচ্ছে এই অপ্রাকৃত শব্দধ্বনি, যে ধ্বনিকে একজন মহিলার কান্না বলেই মনে হয়। আমি যেন এতক্ষণ তন্ময় হয়েছিলাম, হারিয়ে ফেলেছিলাম নিজের সত্তাকে। হঠাৎ এই বুক কাঁপানো ধ্বনি আমার সম্বিত ফিরিয়ে দিল। আমার মনে হলো আমি যেন এক অদ্ভুত জগৎ থেকে হঠাৎ নিজের জগতে ফিরে এসেছি। মেয়েটি এগিয়ে আসছে আমার দিকে, নিষ্পলক চোখে ঝরছে তার আগুনের হলকা, যেন এক মূর্তিমতী অভিশাপ ডাকিনী হয়ে ছুটে আসছে তাজা তাজা রক্ত চুষে খাওয়ার উল্লাসে। আরো কাছে এগিয়ে এলো ওই ভয়ঙ্করী ডাকিনী। লোবাতুর হিংস্র চোখ দুটি তার আরো বড় হয়ে উঠল। জিভ বার করে একটা টকাস শব্দ করল সে। ব্যান্ডেজ দিয়ে বাঁধা হাত দুটো প্রসারিত করলো আমার দিকে। আমি সবয়ে পিছিয়ে এলাম দুপা। জড়তা আমার আগেই দূরীভূত হয়েছিল, ফিরে এসেছিল মানসিক স্থিরতা। ছুটে যে পালাবো সেই সময়টুকুও ছিল না। রক্তপিপাসু ডাকিনী তখন প্রায় একেবারে সামনাসামনি এসে পড়েছে। আমি আরো কয়েক পা পিছিয়ে গেলাম, কিন্তু আমার দৃষ্টি মুহূর্তের জন্যেও অন্যদিকে না ফিরিয়ে পেছন দিকে সরে যেতে থাকলাম। বুঝতে পারছি যে কোনো মুহূর্তে সে লাফ দিয়ে পড়বে আমার ঘাড়ে। সুতরাং মনকে দৃঢ় করে প্রস্তুত হলাম। প্রয়োজন হলে সর্বশক্তি নিয়োগ করে ওর আক্রমণকে প্রতিহত করতে হবে। আর এই কথাটাও জানি, আমার সাহস হারালে চলবে না, মনকে কঠিন করে রাখতে হবে। সাহস হারালে মৃত্যু অবধারিত আমি বুঝতে পারছি। পেছনে হাঁটতে গিয়ে এই হঠাৎ লোহার রডটা দেখতে পেলাম, পাশেই রয়েছে পড়ে। চোখের পলক পড়ার থেকেও দ্রুত বেগে কুড়িয়ে নিলাম সেই রডটি। মনটা দ্বিগুণ উৎসাহে ভরে উঠল। রড হাতে নিয়ে স্থির দৃষ্টি মেলে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আর এক পা অগ্রসর হলেই ওর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেবো, তা সে অশরীরী ডাকিনী অথবা রক্ত মাংসের মানুষ যেই হোক না কেন। ঘর থেকে বেরিয়ে এসেছিলাম বারান্দায়। প্রচন্ড বৃষ্টির সঙ্গে চলছিল ঝড়ের তাণ্ডব, কিন্তু কোনো দিকেই তখন আমার হুঁশ ছিল না। মেয়েটির একজোড়া অস্বাভাবিক চোখের তারায় তখন আমার মন প্রাণ নিবদ্ধ। জলের ঝাপটা এসে আছড়ে পড়ছে আমাদের গায়ে, সর্বাঙ্গ ভিজে উঠেছে এরই মধ্যে। এক ঝলক বিদ্যুতের আলো এসে পড়ল মেয়েটির মুখে। সে একটা অস্বাভাবিক চিৎকার করে লাফিয়ে পড়ল আমার দিকে। ক্ষিপ্র বেগে পিছিয়ে এলাম কয়েক পা। মেয়েটি লক্ষ্যভ্রষ্ট হলো। একটুর জন্য ওই দানবীর কবল থেকে নিজেকে বাঁচাতে সমর্থ হলাম বটে, কিন্তু সে যেন আরো ক্ষিপ্র হয়ে উঠল। তার মুখের চেহারা হলো আরো ভয়ঙ্কর। লকলকে জিভ বেরিয়ে এলো তার মুখ থেকে। রক্তের নেশায় যেন সে উন্মাদ হয়ে গেছে। আমি আর মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে দৃঢ় মুষ্টিতে লোহার রডটি মেয়েটির মাথার লক্ষ্য করে উঁচিয়ে ধরলাম। আর একটি পা অগ্রসর হলেই আমি ওর মাথাটা ঘুরিয়ে থেতো করে দেবো। উত্তেজনায় তখন আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। হরির বাড়িতে এসে শেষ অবধি যে এমনি এক মারাত্মক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে ভাবতেই পারিনি। মেয়েটি আরো এক পা এগিয়ে আসতেই আমি সজোরে লোহার রডটা ওর মাথা লক্ষ্য করে চালিয়ে দিলাম। কিন্তু পর মুহূর্তেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম ঘটনার আকস্মিকতায়। যেই মুহূর্তে আমি রডটা চালিয়ে দিলাম মেয়েটির মাথার দিকে, ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে হরিনারায়ণ এসে রডটা ধরে ফেললো। আর এক সেকেন্ড দেরি হলে হয়তো মেয়েটির মাথা দু ফাঁক হয়ে যেত রডের আঘাতে।
হরিকে দেখে মেয়েটি যেন কুঁকড়ে এতটুকু হয়ে গেল। হরি কোনো কথা না বলে মেয়েটির দিকে ভর্ৎসনার চোখে তাকিয়ে আদেশের সুরে বলল, তোমাকে অনেকবার সাবধান করে দিয়েছি ইলা যে তুমি কখনোই আমার বন্ধু বান্ধবদের প্রতি অসদাচরণ করবে না, কিন্তু আমি খুবই দুঃখিত তোমার ব্যবহারে। ছি ছি, যাও নিজের ঘরে ফিরে যাও। ইলা সুরসুর করে ঘরের মধ্যে ঢুকে গেল। হরি আমার দিকে ফিরে বলল, তুমি দাদা বাইরে বেরিয়েছ কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে থাকা নিরাপদ নয়। তোমার ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি এখনই আসছি। বলেই হরিনারায়ণ ঢুকে গেল ইলার ঘরের মধ্যে। আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম। হঠাৎ একটা প্রচন্ড কৌতূহল মনটাকে উতলা করে তুলল। হরি কি করছে ইলার ঘরে? হ্যাঁ, আমাকে দেখতে হবে, না আমাকে তা দেখতেই হবে। আমি নিজের ঘরের দিকে না গিয়ে ফিরে চললাম ইলার ঘরের দিকে। চুপিসারে ঘরের বাইরে থেকে ভেতরের দিকে তাকাতেই এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। হরির চোখ দিয়ে যেন অগ্নিবর্ষণ হচ্ছে, হাতে একটা প্রকাণ্ড চাবুক, আর সেই চাবুক দিয়ে ইলাকে সপাসপ মেরে চলেছে। ইলার মুখ দিয়ে বেরিয়ে আসছে করুণ আর্তনাদ, যে শব্দ আমি এর আগেও কয়েকবার শুনেছি। হরিকে বলতে শুনলাম, শোনো ইলা, আমি চাই না তুমি আমার আদেশকে অমান্য করো। তোমার যা প্রয়োজন আমি সবসময়ই তা জুগিয়ে চলেছি, কিন্তু তা সত্ত্বেও যদি তুমি লোভের মাত্রা বাড়াতে চাও তার ফল ভালো হবে না। যাও তোমার জায়গায় ফিরে যাও। ইলা কোনো কথা না বলে সেই কাচের বাক্সের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। হরি কয়েকটি জীবন্ত মুরগি সেই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে ডালাটা বন্ধ করে দিল। আমি লঘু পদক্ষেপে দ্রুত ফিরে এলাম নিজের ঘরে। বিছানায় শুয়ে চিন্তা করতে লাগলাম, একটু আগে যা দেখলাম তা কি সত্যি? বাস্তবের সঙ্গে এই ঘটনার মিল কতটুকু? অথবা আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখে চলেছি? মেয়েটি কে? আর ওই মেয়েটিকে ওই অবস্থায় রাখার মানেই বা কি? ইলা কি জীবিত নাকি সে মৃত? কোনটা ঠিক? সাধারণ মানুষের সঙ্গে ওর মিল কোথায়? হাজারটা প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসছে, কিন্তু সমাধান করার মতো কোনো সূত্রই আমি পাচ্ছিলাম না। একমাত্র হরিকে পেলে তার কাছ থেকে জিজ্ঞাসা করা ছাড়া আর তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। জীবন্ত মুরগিগুলোকে কেন ইলার সঙ্গে রাখা হলো, এই কথাটা ভেবেই খুব অবাক হয়েছি, কিন্তু কোনো সমাধানে পৌঁছতে পারছি না। মাঝে মাঝে একটা আশঙ্কা গুড়গুড় করে উঠছিল মনের মধ্যে। অনুভব করছি আমার চারদিকে যেন এক অশুভ ইঙ্গিত একযোগে তাদের ঐক্যতান শুরু করেছে, কিন্তু আমার ঠিক এই মুহূর্তে করণীয় বলতে কিচ্ছু নেই। হরি রাতিত্ব গ্রহণ করেছে, হরি এখন আমার ভরসা। অথচ হরি কেমন সহজ স্বচ্ছন্দভাবে এখানে বাস করছে এ কথা চিন্তা করে আমি বিস্মিত হচ্ছি। এসবের মধ্যে হরি নিজেকে কিভাবে যে জড়িয়ে ফেলল তা অনুমান করা আমার পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। খট করে একটা শব্দ হতেই ফিরে তাকালাম পাশের জানালাটার দিকে। একটা দমকা হাওয়া যেন ছুটে এলো। আমি কিছু একটা দেখবার আগেই দপ করে নিভে গেল ঘরের আলো। কিন্তু কিন্তু ওটা কি? ওই যে খোলা জানালার ঠিক বাইরে একজোড়া চোখ জ্বলন্ত অঙ্গারের মতো জলজল করে জ্বলছে। হিংস্র রক্তলোভী পৈশাচিক উল্লাস যেন ঝরে পড়ছে ওই দৃষ্টি থেকে। অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে আসছে, ওটাও আমি দেখতে পাচ্ছি। শুধু একজোড়া অগ্নিবিন্দু, আর একটু বাদেই যেন সে আমাকে গিলে খেয়ে ফেলবে। যদিও অন্ধকারের মধ্যে শরীরের কোনো অংশই তার আমি দেখতে পাচ্ছি না, তবু যেন মনে হচ্ছিল ওর বিরাট হাঁ আমাকে গ্রাস করে ফেলবে। কি করব অথবা আমার করণীয় কি হতে পারে কিছুই আমার মাথায় আসছিল না। আমাকে কেউ যেন পাথরের সঙ্গে বেঁধে রেখে আমার নড়বার চড়বার ক্ষমতাও লোপ করে দিয়েছে। সেই ভয়ঙ্কর চোখজোড়া আমার আরো কাছে চলে এসেছে। এক অসহনীয় অবস্থায় অন্ধকারের মধ্যে আমি এক অজানা শত্রুর সামনে দাঁড়িয়ে। এইবার হয়তো সে ছিঁড়ে খাবে আমাকে তার হিংস্র ধারালো নখ দিয়ে। সপাং করে একটা শব্দ হলো। শব্দের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম জ্বলন্ত চোখজোড়া যেন সেই আগেকার দ্যুতি হারিয়ে ফেলেছে। ফুটে উঠছে এক ভয়ার্ত ছায়া। ধীরে ধীরে সে সরে যেতে লাগলো জানালার দিকে।
সেই মুহূর্তে এক ঝলক বিদ্যুতের আলো ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। এক লহমায় দেখতে পেলাম একটা বিরাটাকায় কালো ছায়া সরাত করে জানালার ফাঁক দিয়ে গলে গেল। ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে হরিনারায়ণ, হাতে রয়েছে সেই লম্বা চাবুকটা। ভেসে এলো হরির কণ্ঠস্বর। অন্ধকারের মধ্যে বসে রয়েছ কেন দাদা? টেবিলের তলায় একটা হ্যারিকেন আছে, জেলে দাও। বৃষ্টির জলে বাড়ির লাইট ফিউজ হয়ে গেছে। সম্বিত ফিরল হরির কথায়। এতক্ষণ যেন আমি আমার নিজের মধ্যে ছিলাম না। হরির কথার কোনো জবাব না দিয়ে দেশলাই বার করে ফস করে একটা কাঠি জেলে হ্যারিকেনটা জ্বালিয়ে দিলাম। হরিকে বেশ চঞ্চল আর গম্ভীর মনে হলো। সে এগিয়ে এসে আমার সামনের চেয়ারটায় বসে পড়ল। আমি কিছু বলতে যাওয়ার আগেই হরি তার কণ্ঠস্বরকে যথাসম্ভব গম্ভীর করে বলল, দেখো দাদা, বারবার এক কথা বলা আমার স্বভাব নয়। তোমাকে ইতিপূর্বেই বলেছি কোনো রকম কৌতূহল দেখাবে না, অথবা ঘর ছেড়ে বাইরে যাবে না। কিন্তু তুমি আমার কোনো কথা শুনছ না, এটা ঠিক নয়। একটু থেমে একটা বুকশেলফের দিকে আঙুল বাড়িয়ে হরি পুনরায় বলতে শুরু করল, আপাতত তুমি এই বইগুলো পড়ো। আমার মনে হয় তুমি যা জানতে চাও তার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর একটা কথা তোমাকে বলে রাখি, তুমি অনেক কিছুই হয়তো দেখবে যা তোমার কল্পনা বা চিন্তার বাইরে। তাই বলে হুট করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যেও না যেন। হঠাৎ হরির চোখের দৃষ্টি কোমল আর আর্দ্র হয়ে উঠল, কণ্ঠ হয়ে উঠল বাষ্পরুদ্ধ। আমি তোমাকে বিশ্বাস করি দাদা। আমি জানি তুমি নিরহংকারী, পরোপকারী। আর এটুকুও জানি তুমি নিশ্চয়ই আমার জন্য এটুকু উপকার করতে কার্পণ্য করবে না। আরে কি যা তা বলছো? আমি হরির কথায় বাধা দিয়ে বলে উঠলাম, উপকার করার প্রশ্ন আসছে কোথা থেকে হরি? তুমি নিমন্ত্রণ করেছ, আমি এসেছি। এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি? স্থির দৃষ্টি মেলে হরি তাকালো আমার দিকে। তুমি বইগুলো হাতে নিলেই বুঝতে পারবে আমি কি চাই আর কি উপকার প্রত্যাশা করি তোমার কাছ থেকে। হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা সাক্ষাৎ নাও হতে পারে। তুমি শুধু বন্ধুকৃত্যটুকু করলেই আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো দাদা। তুমি জানো না আমরা অসহ্য যন্ত্রণা ভোগ করছি। নরক যন্ত্রণা যে কি দারুণ যন্ত্রণা তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তুমি আমাকে মুক্তি দাও। আরে কি যা তা বলছো? উপকার করার প্রশ্ন আসছে কোথা থেকে হরি? হ্যাঁ দাদা, একমাত্র তুমিই পারো আমাকে এই নরক কুণ্ড থেকে উদ্ধার করতে। হরি, ব্যাপারটা একটু খুলেই বলো না কেন? কিন্তু আমার কথা শোনার অপেক্ষায় হরি ছিল না। চেয়ার শূন্য। আমি হয়তো অন্যমনস্ক হয়ে পড়েছিলাম একটু। সেই সুযোগে হরি কখন যে ঘর থেকে বেরিয়ে গেছে আমি টেরই পাইনি। বিছানা ছেড়ে এগিয়ে চললাম বুকশেলফের দিকে। দেখতে হবে এই সব বইগুলোতে কি এমন লেখা রয়েছে যাতে করে আমার সকল প্রশ্নের জবাব মিলবে। একটা শব্দের সঙ্গে সঙ্গে ভেসে এলো এক অমানুষিক আর্তনাদ। কোনো মানুষ অমন বিভৎসভাবে আর্তনাদ করতে পারে বলে মনে হয় না। আমি ছুটে গেলাম জানালার ধারে। জানালার মধ্যে দিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। বাড়ির সামনের চাতালটায় হরি দাঁড়িয়ে আছে, হাতে তার চাবুক। সেই চাবুক দিয়ে সে নির্দয়ভাবে প্রহার করে চলেছে 4-5টি বিরাটাকায় বাদুড় শ্রেণীর জীবকে। জীবগুলির আর্তনাদ সারা অঞ্চলকে কাঁপিয়ে তুলছে। বিস্ময়ে হতবাক হয়ে জানালা দিয়ে কাণ্ড লক্ষ্য করে চলেছি। কয়েক ঘা চাবুক খাওয়ার পর বাদুড়গুলির দেহের হঠাৎ পরিবর্তন ঘটে গেল। বাদুড়ের পরিবর্তে দেখা গেল কয়েকজন মানুষকে। আমার বিস্ময়ের মাত্রা উত্তরোত্তর বেড়ে চলছিল হরির কাণ্ড দেখে। হরি ভর্ৎসনার সুরে ওই বাদুড় মানুষগুলোকে তিরস্কার করে বলছে, হতভাগার দল, তোদের মুক্তির জন্যই আমাকে এত কষ্ট স্বীকার করতে হচ্ছে, অথচ প্রত্যেকবারই আমার চেষ্টাকে তোরা বানচাল করে দিচ্ছিস। ফের যদি অবাধ্য হোস তবে এখান থেকে দূর করে দেব। এখানে তোদের আশ্রয় হবে না। আশা করি কথাগুলো মনে থাকবে। মানুষের রক্তের পরিবর্তে আজকের মতো হাঁসের রক্ত খেয়ে থাকবে যা। হরি গুটি কয়েক হাঁস ওদের হাতে দিতেই ওরা মুহূর্ত মাত্র দেরি না করে হাঁসের গলার কাছটায় দাঁত বসিয়ে রক্ত চুষতে থাকলো। মুখে ফুটে উঠল এক বিভৎস রূপ। ঠোঁটের কষ বেয়ে গড়াতে লাগলো তাজা রক্ত। পিশাচের পৈশাচিক কাণ্ড দেখে ভয়ে শিউরে উঠল আমার মুখ। বুঝলাম একটু আগেই অন্ধকারের মধ্যে এদেরই একজন এসেছিল আমার রক্ত পান করতে। কিন্তু হরির উপস্থিতিতে সে যাত্রায় আমি রক্ষা পেয়ে গেছি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল ছিল না। চুরির শব্দে চমক ভাঙল। ফিরে দেখি দরজার সামনে দাঁড়িয়ে এইলা। একরাশ চুড়ি পড়েছে দুহাতে,
কিন্তু আশ্চর্য হলাম দেখে যে একটু আগে যাকে দেখেছিলাম ব্যান্ডেজ বাঁধা অবস্থায়, এখন তার শরীরের কোনো অংশেই কোনো ব্যান্ডেজ করা ছিল না। সুন্দর সিল্কের শাড়ি পরে অপরূপ সাজে সে দাঁড়িয়ে। ইলাকে বিশ্বের শ্রেষ্ঠতম সুন্দরী বললেও বোধ করি ঠিক বলা হয় না। স্বর্গের অপ্সরার যেন আবির্ভাব ঘটেছে মর্তে। চোখ ফেরানো যায় না, চোখ ঝলসে যাচ্ছে তার রূপের জৌলুসে। মুখে তার মনমোহিনী হাসি। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে একটু সময় লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনার ব্যান্ডেজ কোথায় গেল? হেসে উঠল ইলা। সেই হাসির আমেজ আমার মগজকে যেন অবশ করে দিল। ইচ্ছে হলো ছুটে যাই ইলার কাছে। ওরি যদি কিছু ভাবে তো ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ইলা আমার দিকে এগিয়ে আস্তে আস্তে অনুযোগ ভরা কণ্ঠে বলল, আমাকে জোর করে ব্যান্ডেজ দিয়ে মুড়ে রেখেছে ওই হতভাগা হরিনারায়ণটা, আর জোর জবরদস্তি করে ওই কাঁচের বাক্সটায় আমাকে থাকতে বাধ্য করাচ্ছে। বলুন তো, এটা কি ওর ঠিক হচ্ছে? নিশ্চয়ই নয়, খুবই অন্যায় কথা। হরিকে আমি নিশ্চয়ই বলবো। তবে তার আগে আমাকে জানতে হবে হরির সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম। মানে কোনো সম্পর্ক নেই। ও আমাকে জোর করে এখানে কয়েদ করে রেখেছে। আমি এখান থেকে পালাতে চাই, কিন্তু কিন্তু কিন্তুটা কি? প্রচন্ড আগ্রহ প্রকাশ পায় আমার মুখে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম, বলো বলো, তুমি নির্ভয়ে বলো ইলা। বলবো বই কি, নিশ্চয় বলবো। সেই জন্যই তো এলাম। আপনি হ্যারিকেনের আলোটা নিভিয়ে দিন। হরি যদি এসে পড়ে মুশকিল হবে। না 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 না, সেটা ঠিক হবে না ইলা। হঠাৎ যদি হরি এসে পড়ে তবে বড়ই লজ্জার ব্যাপার হবে। হরি আমাকে অন্য কিছু ভাবুক, তা কিন্তু আমি চাই না। বেশ, তবে বাইরে আসুন। বারান্দাটা অন্ধকার আছে, ওখানে দাঁড়িয়ে শুনবেন। ইলা হাতছানি দিয়ে আমাকে অনুসরণ করতে বলল। হ্যাঁ, এটা নেহাত মন্দ বলনি ইলা। আমি ইলাকে অনুসরণ করে বারান্দায় এলাম। বারান্দাটা তখন গাঢ় অন্ধকারে ঢাকা। বৃষ্টির জোর অনেকটা কমে গেছে। ইলাকে দেখতে পাচ্ছিলাম না, কেবল একটা সাদা মূর্তিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ফিসফিস শব্দ ভেসে এলো ওই সাদা মূর্তিটার কাছ থেকে। এদিকে এগিয়ে আসুন। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম মূর্তিটির কাছে। বলো ইলা, কি বলতে চাও? আমাকে জোর করে এখানে আটকে রেখেছে। আপনি আমাকে উদ্ধার করুন। দিনের পর দিন ওর অত্যাচারে জর্জরিত হচ্ছে। দেখছেন না, সব সময় আমাকে ব্যান্ডেজ দিয়ে আড়াল করে রাখে। হাতের কাছে খাবার থাকলেও খেতে দেয় না। এ তো খুব অন্যায় কথা। হরি যে এতটা নিচে নেমে যাবে সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি ইলা। আমি নিশ্চয়ই তোমাকে উদ্ধার করব। এবং কথাটা মাঝপথে আটকে গেল আচম্বিতে। ইলা আমাকে জড়িয়ে ধরেছে। ইলার নিঃশ্বাস এসে পড়ছে আমার গালে। প্রচন্ড ঠান্ডা সেই নিঃশ্বাস। মনে হচ্ছে হিমালয়ের বরফ ঘেরা গিরি শিখর থেকে কেউ যেন হিম শীতল হাওয়া বইয়ে দিচ্ছে। আমি অভিভূতের মতো নিঃসাড়ে ইলার কবলে আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। হঠাৎ ইলা মুখটাকে আমার ঘাড়ের কাছে নামিয়ে আনলো। আমি অনুভব করলাম ইলা তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিয়েছে আমার ঘাড়ে। বুঝতে আমার অসুবিধে হলো না যে হরির কথা না শুনে আমি খুবই অন্যায় করে ফেলেছি। মেয়েটি নিশ্চয়ই পিশাচি, কিন্তু এখন আর সে কথা ভেবে কি লাভ? নিজের বুদ্ধির দোষেই মরলাম আমি। একটা চাবুকের শব্দ কানে আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম আমি মুক্ত। ইলা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। হরির বিরক্তিসূচক কণ্ঠস্বরে চমকে উঠলাম। ছি ছি দাদা, কতবার বারণ করেছি যে ঘরের বাইরে না যেতে, কিন্তু কথা না শুনে কতখানি বিপদে পড়েছিলে বলো তো। যাও, শিগগির নিজের ঘরে ফিরে যাও। অপরাধীর মতো সুরসুর করে ফিরে গেলাম নিজের ঘরে। দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল বাইরে থেকে। হরি আর আমার সঙ্গে আমার ঘরে এলো না। যাই হোক, ঘরের মধ্যে ঢুকতেই মনটা প্রশান্তিতে ভরে উঠল। মনে হলো একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছি যেন। বুকশেলফের কাছে এগিয়ে গেলাম। হতস্মি, একটিও বই নেই শেলফে। পরিবর্তে পড়ে আছে একটা কালো খাতা।
মলাটের ওপর জমা ধুলো ময়লা দেখে মনেই হবে না যে কেউ ওটা নিয়ে নাড়াচাড়া করেছিল। বহুদিন ধরে অব্যবহৃত ওই খাতাখানি ছাড়া দ্বিতীয় কোনো বই দেখা গেল না। যদিও কিছুক্ষণ আগে হরি যখন শেলফটার কথা উল্লেখ করেছিল তখন প্রচুর বই নজরে পড়েছিল। থাকে থাকে সাজানো ছিল বুকশেলফের মধ্যে। আশ্চর্য হয়ে ভাবছি, ব্যাপারটা তাহলে কি? আমার চোখের ভুল নাকি নাকি না 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 না, অসম্ভব। যে শেলফে ধুলো ময়লা ভর্তি কালো খাতা থাকতে পারে সেই শেলফে কখনোই শেলফ ঠাসা বই থাকা সম্ভব নয়। ব্যাপারটা পরে ভেবে দেখব চিন্তা করে কালো খাতাটা তুলে নিলাম শেলফ থেকে। হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে কালো খাতাটা যেই খুলেছি অমনি একটি প্রচন্ড গর্জনে সারা বাড়িটা গুমগুম করে উঠল। সবয়ে খাতাটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিলাম। গর্জনের চোটে কানে তালা লাগার উপক্রম। মনে হলো শত শত ক্ষুধার্ত সিংহ একযোগে গর্জন শুরু করেছে, আর সেই দাপটে ঘর বাড়ি থর থর করে কাঁপছে। তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে মুখ বাড়াতেই এক অবর্ণনীয় কল্পনাতীত দৃশ্য চোখে পড়ল। যে গরু দুটো আমাদের গাড়ি টানছিল, অবশ্য আমার তাই মনে হলো, তাদের নাক আর মুখ দিয়েই নিঃসৃত হচ্ছিল ওই রকম বিকট আওয়াজ। চোখ দুটো ফুটবলের মতো বড় বড় হয়ে উঠেছে, নিঃশ্বাসে বেরোচ্ছে লকলকে আগুনের হলকা। গরু হয়েও সরীসৃপের মতো হামাগুড়ি দিচ্ছে, আবার বাঁদরের মতো সামনের দুপাকে হাত হিসেবে ব্যবহার করছে। ভুতুড়িয়া স্টেশন থেকে শুরু করে এই মুহূর্ত অবধি যে অবস্থার মধ্যে দিয়ে আমি চলেছি তার প্রকৃত ব্যাখ্যা কি হতে পারে তা বোধগম্য হওয়া দূরে থাক, আমি যেন ক্রমান্বয়ে এক অভূতপূর্ব কুহেলিকার মাঝখানে গিয়ে পড়ছি। মনের নিবৃতে একবার একটা কথা উঁকি মেরে গেল, এ কি তবে সেই প্রাগৈতিহাসিক যুগের খেলা চলছে, যে যুগে বিরাটাকায় প্রাণীসমূহ পৃথিবীতে বিচরণ করত? আমি কি তবে সেই যুগে ফিরে এসেছি কোনো এক মহাশক্তির জাদুদণ্ডের পরশে? এই সব বৃহৎ নভোচরেরা কি তবে টেরাডাক্টাইল গোষ্ঠীর বংশধর? আর এই গরুগুলো, যাদের দেখলে মনে হয় গরু, কিন্তু তাদের অবয়ব না গরু না বাঁদর না কিছুর একটা সমন্বয়ে সৃষ্টি। এ যেন ভগবানের এক অপূর্ব সৃষ্টি নৈপুণ্য, একটা অদ্ভুত ধরনের খেলা, যে খেলা ডাইনোসর আর টাইনোসরাসের যুগে তিনি খেলেছিলেন। আমার জানালার ঠিক নিচেই ওরা গজরাচ্ছিল। একটা গরু ছাদ থেকে নেমে আসা জলের পাইপ বেয়ে ওপরের দিকে উঠবার চেষ্টা করছিল, আর সঙ্গে সঙ্গে অপর গরুটি প্রচন্ড হুঙ্কার দিয়ে প্রথম গরুর ল্যাজ ধরে এক টানে মাটিতে ফেলে দিচ্ছিল। এই নিয়ে উভয়ের মধ্যে চলছিল এক প্রলয়ঙ্করী যুদ্ধ। ওদের ঘরোয়া যুদ্ধের ফলে মাটি কাঁপছিল, এমনকি বাড়িটাও দুলে উঠছিল। হঠাৎ একটা কথা মনে হতেই শরীর আমার হিম হয়ে গেল। ওরা আমাকে আক্রমণ করতে আসছে না তো? পাইপ বেয়ে যদি সত্যি সত্যি উঠে আসে তাহলে ওদের নিঃশ্বাসেই তো আগুন ধরে যাবে জানালা, কপাট, সব কিছুতে। তাড়াতাড়ি মুখটা জানালা থেকে সরিয়ে জানালা বন্ধ করতে যাব, এমন সময় দেখলাম কোথা থেকে ছুটে এলো হরিনারায়ণ, হাতে সেই প্রকাণ্ড চাবুক। মুহূর্ত অপেক্ষা না করে হরি সপাসপ চাবুক চালাতে লাগলো গরু দুটির দিকে। হরির চাবুকে যেন আশ্চর্য জাদু ছিল। গরু দুটির দৃষ্টি হয়ে এলো সচল ও সাধারণ, নিঃশ্বাসে আর দেখা গেল না কোনো আগুন। গরু দুটি মাথা নিচু করে চলে গেল। চলে যাওয়ার পূর্ব মুহূর্তে একবার মাত্র মাথাটা ঘুরিয়ে দেখে নিল আমার দিকে। সেই চাহনির দিকে অতি বড় সাহসীও চেয়ে থাকতে পারবে না। আমি ঘরের মধ্যে সরে এলাম। তবে এটুকু বিশ্বাস আমার জন্মেছিল, এই ঘরের মধ্যে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং বাইরে যা কিছু ঘটে ঘটুক, আমি ঘর ছেড়ে বাইরে যাবই না। বিছানার উপর বসে কালো খাতাটার পাতা উল্টাতেই যা যা নজরে পড়ল তাতে আমি বেশ অবাক হয়ে গেলাম। বড় বড় হরফে আমাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে, দাদা, আমি জানি একমাত্র তুমি ছাড়া এটুকু উপকার কেউ করবে না, তাই তোমাকে নিমন্ত্রণ করে এখানে আনতে হয়েছে। সকাল হলেই তুমি মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে গয়ায় গিয়ে এই খাতায় যেসব নাম ধাম গোত্র লেখা আছে তাদের নামে পিণ্ডদান করে এই সব হতভাগ্যদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করো। ঘটনাটি ঘটে এমনি এক ঝড়ের রাতে। এই সব হতভাগ্যরা বজ্রাঘাতে মৃত্যুবরণ করে। যে দু একজন বেঁচে ছিল তারা মৃতদেহগুলিকে কবর দিয়ে এ স্থান ত্যাগ করে চলে যায়। সেই থেকে এই সব হতভাগ্যের দল রাত্রি হলেই কবর ছেড়ে উঠে পড়ে রক্তের নেশায় পাগল হয়। জীবন্ত যা কিছু দেখতে পায় তাদেরই রক্ত শোষণ করতে থাকে। আমিও করেছি। ইলা আমার বাগদত্তা, অন্যান্যরা আমার চাকর বাকরের দল। ইতি হরিনারায়ণ।
পাতার পর পাতায় যথাক্রমে হরিনারায়ণ, ইলা ইত্যাদি বহু জনের নাম, দাম, গোত্র লেখা রয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, কি করে সম্ভব কিছুতেই বুঝতে পারছি না। জলজ্যান্ত মানুষগুলো যাদের সঙ্গে কথা বলেছি, এমনকি ইলার সান্নিধ্যে তার নিঃশ্বাসের রিমেল অনুভূতিটুকু পর্যন্ত আমি পেয়েছি, এদের পিণ্ডদান করতে নির্দেশ দেওয়া হচ্ছে এই খাতা মারফত। কারণ কি? এরা কি সবাই মৃত? আমি এতক্ষণ যাদের দেখলাম বা দেখছি, সবই কি তবে ওদের প্রেত রূপ? এক ঝলক ঠান্ডা হাওয়া এসে গায়ে আছড়ে পড়ল। জানালা দিয়ে আলোর বন্যা ছড়িয়ে পড়ছে ঘরের মধ্যে। ভোর হয়ে গেছে। আকাশের জমাট মেঘ কখন যে সরে গিয়ে নীল আকাশ ফুটে উঠেছে দেখতে পাইনি। আমি কালো খাতাটা হাতে নিয়ে ছুটলাম ইলার ঘরের দিকে। আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছিল না যে ইলার সত্যি সত্যিই প্রেতমূর্তি নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছিল। ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম সেই কাচের কফিনটা। সারা অঙ্গে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শায়িত রয়েছে একটি মৃতদেহ। কফিনটার কাছে এগিয়ে যেতেই বিস্ময়ে ফেটে পড়লাম। যেমনটি প্রথমবার দেখেছিলাম ঠিক তেমনি অবস্থায় শুয়ে আছে ইলা। চোখের মনি দুটো স্থির হয়ে আছে। ইলা মৃত, কিন্তু ঠোঁটের কষ বেয়ে লাল রক্তের ধারা গড়িয়ে পড়েছে। একটু ভালো করে লক্ষ্য করতেই বুকটা কেঁপে উঠল। তাজা রক্ত, এখনো শুকিয়ে জমাট বাঁধেনি। কফিনের ভেতর কয়েকটি মুরগির পালক পড়ে রয়েছে। গত রাতে হরি যে মুরগিগুলো ওর কফিনে ঢুকিয়ে দিয়েছিল, এই রক্ত সেই মুরগিগুলোরই। আমি একছোটে ঘরের বাইরে বেরিয়ে এলাম। দরজাটা দুপাক করে খুলে ধরতেই প্রভাতী সূর্যের আলো এসে ঘর ভরিয়ে দিল। শেষবারের মতো আরেকবার ঘরের মধ্যে তাকাতেই আরো অবাক হয়ে গেলাম। সূর্যের আলো ঢোকার সঙ্গে সঙ্গেই ইলা সমেত কফিনটি অদৃশ্য হয়ে গেছে। ঘরটি একদম ফাঁকা, কেবল মুরগির কয়েকটি পালক ইতস্তত ছড়িয়ে আছে। এক লাফে দোতলা থেকে নেমে এসে দাঁড়ালাম উঠোনটার মাঝখানে। দিনের আলোয় তখন পরিষ্কার দেখাচ্ছিল আমার কাছে। দেখলাম পরপর কয়েকটি সমাধিক্ষেত্র। কালো খাতার ক্রমিক নম্বর অনুসারে কবরগুলি সাজানো। কবরের ফলকে উৎকীর্ণ নাম, ধাম ইত্যাদি হুবহু নকল আমার হাতের এই কালো খাতায় রয়েছে লেখা। ইলার সেই অন্তর্ভেদী চাউনি, জানি না সে দৃষ্টিতে কি ছিল, আমাকে যেন আকর্ষণ করছিল। চুম্বক যেমন লোহাকে সবলে আকর্ষণ করে নিজের কবজাগত করতে চায়, ঠিক তেমনি ধারা এক অনুভূতি শিরায় শিরায় অনুভব করলাম। হাতে সেই কালো খাতা নিয়ে কবরের ইতিহাস খুঁজতে গিয়ে মনে হলো, তাই তো, হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী এইসব দেহগুলিকে দাহ করাই ছিল বিধেয়। তবে কেন এইসব মানুষগুলোকে কবরস্থ করা হলো? এর যে কি কারণ হতে পারে আমি বুঝতেই পারলাম না। অথচ হরিনারায়ণকে যে জিজ্ঞাসা করব তারও উপায় নেই। সে এখন শায়িত রয়েছে আমারই সামনে ওই কবরের তলায়। একে একে সমস্ত কবরগুলির ইতিবৃত্ত জানবার পর ইলার কবরের কাছে দাঁড়ালাম। যদিও এখন সকাল হয়ে গেছে, সূর্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে চারদিক, তবুও গাটা ছমছম করে উঠল। আমি মানুষ চোখে ইলার সেই হিমশীতল চাউনি দেখতে পেলাম। ইলা মৃত এবং তার দেহ কবরস্থ করা আছে এ কথা আমি বুঝতে পারছি, তবু মন বলছে হয়তো সে কবর ফুঁড়ে উঠে আসবে, আমাকে আলিঙ্গনাবদ্ধ করে বসিয়ে দেবে তার ছুচলো দুটি দাঁত, আর তারপর নিঃশব্দে শোষণ করে চলবে আমার দেহের রক্ত। ভাবতেই শিউরে উঠলাম আমি। হরিনারায়ণ না থাকলে হয়তো আমার জীবনে গত রাতের অভিজ্ঞতাই শেষ অভিজ্ঞতা হতো। এখনকার মতো এই সোনালী প্রভাত এই জীবনে আর আসতই না। কিন্তু তবু কেন জানি না ইলার প্রতি কেমন যেন একটা দুর্বলতা অনুভব করলাম। জানি ইলার সেই অশরীরী দেহ, জানি ইলা বেঁচে নেই, আছে ওই মাটির গহ্বরে। কফিনের মধ্যে তিলে তিলে পচনের মধ্যে দিয়ে গলে গলে মাটির সঙ্গে মিশে যাবে তার দেহ। হয়তো কয়েকটা হাড় পড়ে থাকবে কবরের তলায়। তবু যেন কত রাতের সম্মোহনী দৃষ্টিকে মনে হচ্ছে জীবন্ত, বড়ই ভয়ানক জীবন্ত সেই দৃষ্টি। একবার দেখলে যেন চোখ ফিরিয়ে নেওয়া যায় না। মানসিক চেতনা হয়ে পড়ে পঙ্গু, নিজের অজ্ঞাতে আত্মসমর্পণ করতে হয়। অদূরে একটা কোদাল পড়ে রয়েছে দেখতে পেলাম।
হাতের কালো খাতাটা মাটিতে রেখে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করলাম। কেন যে খুঁড়ছি তা জানি না, কিন্তু মনের এক কোণা থেকে নিয়ত কে যেন উৎসাহিত করে চলেছে কবর খোঁড়ার জন্যে। খানিক মাটি তুলবার পরই কফিনটা বেরিয়ে পড়ল। এক হাত দিয়ে কপালের ঘাম মুছে একটু বিশ্রাম করে নিলাম। তারপর কফিনের ঢাকনা খুলতেই চমকে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই মুখ, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। সকালের আগে ওই ঘরের মধ্যে যেমনটি দেখেছিলাম ঠিক তেমনি ভাবেই লেগে রয়েছে রক্তের দাগ। যুক্তি দিয়ে কোনো ব্যাখ্যাই মনকে নিরস্ত করতে পারল না। কিভাবে কিভাবে এই কফিনের মধ্যে থেকে ইলা উঠে এসেছিল গত রাত্রে, আর কেমন করেই বা সে কথা বলছিল আমার সঙ্গে? মৃত্যুর পরও কি মানুষ কথা বলতে পারে? এত সুন্দর যার মুখের চেহারা, দেখলে মনে হবে সদ্য ফোটা একটি গোলাপ যেন। কেমন করে এই নিষ্পাপ রমণীয় মুখ রক্ত পান করে তৃপ্তি লাভ করতে পারে? হয়তো সবই সম্ভব এই দুনিয়াতে। মানুষের বুদ্ধির বাইরেও অনেক কিছু আছে যা মানুষের জানা নেই। হরিনারায়ণ বলেছিল এদের মুক্তি দিতে। একমাত্র গয়ায় পিণ্ডদান করলেই এইসব অভিশপ্তেরা মুক্তি পাবে, শান্তি পাবে এইসব হতভাগাদের আত্মা। এক দৃষ্টে চেয়েছিলাম ইলার মরদেহের দিকে। মেয়েটি ছিল হরিনারায়ণের বাগদত্তা। বেচারি শান্তি পেল না, ইহজীবনে পারল না সুখ ভোগ করতে। বিধাতার নিষ্করুণ অভিশাপ। আর এখন অতৃপ্ত আত্মা মেতে উঠেছে তৃপ্তির নেশায়। সে তৃপ্তি ওদের জৈবিক কোনো কামনা বা বাসনা নয়, তাজা তাজা রক্তে ওদের তৃপ্তি। ওরা রক্তের পিপাসায় উন্মত্ত। ভাবতেও কেমন যেন বিশ্রী লাগে। ঘুলিয়ে ওঠে সারা গা, শিরশির করে ওঠে শরীরের শিরা উপশিরা। আতঙ্কে হাত পা বরফ হয়ে আসতে থাকে। রাতের অন্ধকারে যতই ভয় থাক না কেন, দিনের আলোয় সেই ভয়টুকু কেটে গিয়েছিল। আমি কবরখানা ছাড়িয়ে বাড়িটার আশেপাশে একটু দেখে নেবার জন্য পা বাড়ালাম। বাড়িটি অতি জরাজীর্ণ। চারদিকের দেয়ালে চুনবালি খসে পড়েছে। বাড়ির কার্নিশে এদিক ওদিকে অশ্বত্থ গাছ মাথা চাড়া দিয়ে উঠেছে। বাড়ির মধ্যেকার চাতাল ছাড়িয়ে গেটের দিকে যেতেই নজরে পড়ল একরাশ কঙ্কাল বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বুঝতে পারলাম এইসব হতভাগ্যের দল ভুল করে এই পথে পা বাড়িয়ে এইসব প্রেতাত্মাদের খোরাক হয়েছে। শুধু যে মানুষের কঙ্কাল পড়েছিল তা নয়, অন্যান্য পশু পাখির কঙ্কালও দেখা গেল ওদের মধ্যে। মনে মনে হরিনারায়ণকে ধন্যবাদ জানালাম, নতুবা এতক্ষণে হয়তো এইসব কঙ্কালের মধ্যে আরেকটি নতুন কঙ্কালের স্থান হয়ে যেত। কথাটা ভাবতেই মনটা ভয়ে কুঁকড়ে উঠল। না, আর বীরত্ব দেখিয়ে কাজ নেই। যত শিগগির সম্ভব এই প্রেতপুরী ছেড়ে দূরে চলে যাওয়াই উচিত। তা না হলে রাতের অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই ওরা জেগে উঠবে। ইলা হয়তো ছুটে আসবে তার সেই রক্ত জল করা চাহনি নিয়ে। চুকচুক করে শুষে নেবে আমার দেহের রক্ত, তারপর ছুঁড়ে ফেলে দেবে ওই কঙ্কালের স্তূপের মধ্যে। প্রেতপুরীর জীর্ণ গেটখানা আমার হাতের চাপে ক্যাঁচকচ করে খুলে গেল। আমি বাড়ির বাইরে বেরিয়ে এলাম। হঠাৎ মনে হলো আমি যেন মুক্ত। বাড়ির চৌহদ্দির মধ্যে যতক্ষণ ছিলাম নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল। ইলা বা অন্য সব মৃত মানুষগুলির প্রভাব ছিল আমার উপর, কিন্তু বাইরে আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম আমার উপর কারুর বা কোনো অদৃশ্য শক্তির প্রভাবই আর নেই। আমি ছুটলাম ভুতুড়িয়া স্টেশনের দিকে। আজ সন্ধ্যের সেই শেষ ট্রেনটি আমাকে ধরতেই হবে, তা না হলে আবার নেমে আসবে রাত্রির অন্ধকার। এই রাজ্যের ওই প্রেতপুরীর প্রেতেরা জেগে উঠবে। ভাবতেই মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি ছুটলাম মাঠের মধ্যে দিয়ে। কিছুক্ষণ ছুটবার পর খেয়াল হলো আমি ঠিক ঠিক পথে চলেছি তো। স্টেশনটা কোন দিকে তা তো আমার জানা নেই। গত রাত্রে হরিনারায়ণের গরুর গাড়ি করে এসেছিলাম, সে পথ চিনে রাখা তো সম্ভব ছিল না। তাছাড়া যে অকল্পনীয় পরিবেশের মধ্যে দিয়ে আমি এই পোড়ো বাড়িটায় এসেছি, সেই সময় কোনো সুস্থ মানুষের পক্ষেই অন্য কোনো দিকে নজর দেওয়ার সুযোগই ছিল না। ড্রাগন গরুগুলোর বড় বড় রক্তাভ চক্ষু আর নিঃশ্বাসের সঙ্গে আগুনের ঝলক মনে পড়লে হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মাঠের উপর দিয়ে ছুটতে ছুটতে চলেছি আর রোমন্থন করছি গত রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা। নিজের অজ্ঞাত সারে একবার পেছন ফিরে তাকালাম ফেলে আসা সেই প্রেতপুরীর দিকে, আর তারপরেই মনে পড়ে গেল, এই যা,
কালো খাতাটা তো ফেলে এসেছি ইলার কবরের পাশে। দুর্ভাবনায় মনটা খারাপ হয়ে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম। দূরে দেখা যাচ্ছে সেই পোড়ো বাড়িটা। আশেপাশে অসংখ্য ঝোপঝাড়, তার মধ্যে কয়েকটা নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে। দিনের আলোতেও দূর থেকে বাড়িটাকে দেখলে গা চমচম করে ওঠে। কালো খাতাটা ফেলে রেখে যাওয়াটা কি ঠিক হবে? অনবরত সেই কথাটাই মনের চাপ সৃষ্টি করছিল আমার। অথচ অভিশপ্ত ওই বাড়িটায় আবার ফিরে যেতে মন সায় দিচ্ছিল না। ফিরে যাওয়ার কথা ভাবতেই একটা হিমেল হাওয়া যেন গায়ের উপর আছড়ে পড়ে শরীর মনকে অবসন্ন করে তুলল। না 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 না, আমি আর ও পথে পা বাড়াতে আমি রাজি নই। ওরা চিরদিন ওদের রাজ্যে বিচরণ করুক। কারো আত্মা মুক্তি পাবে কি পাবে না সেই নিয়ে আমার উতলা হওয়ার কোনো কারণ আছে কি? হ্যাঁ, নেই, কোনো কারণ থাকতে পারে না। ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। বন্দুকৃত্য করতে এসে শেষটাই জীবন নিয়ে টানাটানি কিন্তু ভালো না, একদম ভালো না। আমি পা বাড়ালাম স্টেশনের দিকে। চলতে চলতে মনে হলো হরিনারায়ণের কথা। সে আমাকে আমন্ত্রণ করে এনেছিল, আর সে সবকিছু ভয়াবহ পরিণতির হাত থেকেও আমাকে রক্ষা করেছে। কেন? আমাকে রক্ষা করার উদ্দেশ্য তার কি ছিল? সে চেয়েছে মুক্তি। সঙ্গে সঙ্গে সে তার সঙ্গীদেরও মুক্তি কামনা করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাকে হরিনারায়ণ নিয়ে এসেছে এবং প্রতি মুহূর্তে আগলে রেখেছে তার রক্তপায়ী সঙ্গীদের কাছ থেকে। কথাটা ভাবতেই মনে একটা সাহস ফিরে এলো। হরিনারায়ণের আন্তরিক ইচ্ছাকে কার্যে পরিণত করাই আমার পক্ষে উচিত। যদি বিপদের ঝুঁকি কিছুটা নিতেই হয়, নিতে হবে, ক্ষতি নেই। আমি ফিরলাম সেই ফেলে আসা বাড়িটার দিকে। সূর্যের আলোয় চারদিক ঝলমলিয়ে উঠছে। ঝিরঝিরে হাওয়ায় শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে অনেকটা। আমি এসে পৌঁছলাম বাড়িটার সামনে। লোহার গেটটা হাত দিয়ে ঠেলে বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতেই মনটা ছ্যাঁত করে উঠল। মনে হলো আবার যেন হারিয়ে ফেলেছে নিজেকে। সেই চোখ, সেই মুখ ছায়াছবির মতো ভেসে উঠতে লাগলো মানুষ নেত্রে। আমি এগিয়ে গেলাম কবরখানার দিকে। অপরূপ বললে হয়তো রূপের ঠিক বর্ণনা করা হবে না। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রঙের ভাণ্ডার উজাড় করে এক কমনীয় রমণীয় রঙের সমন্বয়ে রাঙিয়ে তোলা হয়েছে ইলাকে। তার সঙ্গে বিশ্বকর্মার নিপুণ হাতে তৈরি হয়েছে দেহ সৌষ্ঠব, যেখানে যতটুকু প্রয়োজন সেটুকুই স্থান পেয়েছে ইলার শরীরে। মেঘদূত কাব্যে কালিদাসের তন্নি শ্যামা যেন হার মেনে যায়। ইলাকে দেখলে কালিদাস হয়তো তার কাব্যে এক নতুন সংযোজন ঘটাতো, এ কথা হলফ করে বলা চলে। আমার সাহস উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। হয়তো দিনের বেলা বলেই, কিন্তু যখনই রাত্রি ঘনিয়ে আসবে তখন হয়তো আমার আর এই সাহস থাকবে না। মনের ভেতর ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বন্দ্ব। আমি এক পা করে এগোচ্ছি। কালো খাতাটা যে চাই চাই আমার। কালো খাতাটা পড়ে আছে ইলার কবরের পাশেই। খাতাটা হাত দিয়ে তুলে নেবার সময় চোখ দুটো নিবদ্ধ হলো কফিনটার দিকে, যে কফিনটায় শুয়ে আছে ইলা। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কফিনের দিকে তাকাতেই গত রাতের সেই ভয়াবহ ঘটনাগুলি মানুষ পটে ভেসে উঠল। কি জানি হয়তো দিনের আলোতেই ইলা কবর থেকে উঠে এসে জড়িয়ে ধরবে। তারপরেই তার দু কষবে ঝরবে রক্তের ধারা, যে রক্ত আমারই রক্ত। গা শিরশির করে উঠল। না 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 না, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক না। আমি খাতাটা নিয়ে বেরিয়ে এলাম গেটের বাইরে। তারপর হাঁটতে লাগলাম স্টেশনের দিকে। মৃতদেহগুলি সম্ভবত বেশি দিন আগে কবরস্থ করা হয়নি। এত সতেজ মৃতদেহ না দেখলে কেউ বিশ্বাসই করবে না। অথচ আশ্চর্যের ব্যাপার, কি উপায়ে এই দেহগুলি এমন সুন্দরভাবে পচন থেকে রক্ষা পাচ্ছে তা ভেবে আমি কুলই পাচ্ছি না। তবে কি এরা মৃত নয়? তাই বা কেমন করে সম্ভব? জীবন্ত মানুষ কবরের তলায় বেঁচে থাকবেই বা কি করে? একটা মস্ত বড় হেঁয়ালি মনকে ঘিরে ধরল, কিন্তু জ্বর ছাড়াতে সমর্থ হলাম না। হরিনারায়ণের কথা অনুযায়ী এরা মৃত, কিন্তু বাহ্যিক ক্ষেত্রে চোখের সামনে যা প্রত্যক্ষ করলাম তাতে প্রতীয়মান হয় এরা মৃত হলেও যেন মৃত নয়। সে যাই হোক, আমার কর্তব্য কর্মটুকু আমি করব। জীবন্ত অথবা মৃত এ নিয়ে মাথা ঘামানো আমার উচিত নয়। যে জিনিসের ব্যাখ্যা করা আমার পক্ষে দুঃসাধ্য, সেই জিনিস সম্বন্ধে অযথা চিন্তা করে কোনো লাভও নেই। মাঝে মাঝে পেছন ফিরে চেয়ে দেখি
আবার হনহন করে হেঁটে চলি। ক্রমেই দূরত্ব বাড়তে থাকে। এখন আর সেই পোড়ো বাড়িটা দেখলে মনে ভয়ের উদ্রেক হয় না। দূর দিকসীমায় ছায়া ছায়া অস্তিত্ব নজরে আসে। বুক ভরে শ্বাস নিলাম। শরীর ও মন এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে আমার। ডাকিনী ভিলা গল্পটি না এখানেই শেষ নয়, এর পরেও গল্পে রয়েছে লেখকের স্টেশনে ফিরে এসে ঘরে ফেরার পালা। কিন্তু সেখানেও হাজির হয় সেই অশরীরী পিশাচের দল। লেখক কি তাদের হাত থেকে বাঁচতে পারবে, নাকি হরিনারায়ণের কথা মতো তাদের পিণ্ড দিয়ে তাদের আত্মার উদ্ধার করবে? যদি আপনারা উপন্যাসের পরবর্তী পর্বটি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠান। আপনাদের মতামতের উপরই নির্ভর করবে এই গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের জন্য নিয়ে আসবো কিনা। তাহলে আর দেরি না করে কমেন্ট সেকশনে আপনার মতামত লিখুন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এবারে তো সাবস্ক্রাইবটা করে দিন। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, দেবলীনা, বিবেক ও নীলাঞ্জনের সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।